আপনি ভয় না পেয়ে যা বলার নির্ভয়ে বলুন। আমরা কেউ আপনার ক্ষতি করব না। আমরা সবাই আইনের লোক। আপনার উপর আমার উপর আস্থা রাখুন। সিআইডি অফিসার তাজউদ্দিন আহমেদ কথাগুলো বলল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন দোকানি মাহফুজ আলীর দিকে। মাহফুজ আলীর চোখে মুখে গভীর ভয়, কপালে ঘামের ফোঁটা। তাজউদ্দিন সাহেব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে আশ্বস্ত করলেন দোকানি মাহফুজ আলীকে। কিন্তু ভয়ার্ত মাহফুজ আলীর আপত্তি জানিয়ে বলল, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কিছু জানি না। আপনি বলছেন এই নাম্বারটা আপনি চেনেন না, কখনো ফ্ল্যাক্সি লোড করেননি, তাই তো? মাহফুজ আলী আবারও একই ব্যাখ্যা দিয়ে তাজউদ্দিন সাহেবকে বললেন, স্যার, আমি একজন দোকানি মানুষ। আমার কাছে রোজ কত মানুষ আসে রিচার্জ করতে। এত মানুষের এত মানুষের ভিড়ে আমি আপনার দেওয়া নম্বরটার তথ্য কিভাবে দেব? তাও ১ বছর আগের তথ্য চাইছেন আপনারা। ১ বছর আগে কত মানুষই তো আমার কাছ থেকে ফ্ল্যাক্সি লোড করেছে। এখন আমি এত মানুষের কথা কিভাবে মনে রাখবো স্যার? খুব কৌশলে দোকানি মাহফুজ আলী তাজউদ্দিন সাহেবকে উত্তরটা দিলেন। সিআইডি অফিসার তাজউদ্দিন আহমেদ একজন চতুর মানুষ। পেশাগত চতুরতা ওনার রন্ধে রন্ধে প্রভাবিত প্রবাহিত হয়। আসামি দেখে তার অঙ্গভঙ্গি বলে দিতে সক্ষম, কে সত্য বলছে আর কে মিথ্যা। মূলত এই চতুরতার জন্যই তাদেরকে বিশেষভাবে সিআইডি পোস্টে রাখা হয়। তাজউদ্দিন সাহেবের কাছে দোকানি মাহফুজ আলীর কথাটা যুক্তিসঙ্গত মনে হলেও আপাতত তিনি বিশ্বাস করতে পারছেন না। আসামি নিজেকে বাঁচাতে এমন কত যুক্তি দেখায়, কিন্তু আসামির সব যুক্তি মেনে নেওয়াটা হলো ওনার পেশাগত আসামির সব যুক্তি মেনে না নেওয়াটা হলো ওনার পেশাগত অভিজ্ঞতা। তাছাড়া ওনারা খবর পেয়ে এখানে এসেছেন। অপরিচিতা মেয়েটির নাম্বার লোকেশন এই দোকানেও পাওয়া গেছে, সেই সুবাদে মাহফুজ আলীও সন্দেহর তালিকায় যুক্ত। তাই তাজউদ্দিন সাহেব শান্ত ভঙ্গিতে খানিকটা হুমকি দিয়ে বললেন, দেখুন মাহফুজ সাহেব, আমাদেরকে আপনার সাধারণ লোক মনে হতে পারে, তবে আমরা কিন্তু সাধারণ কেউ নেই, সিআইডির লোক। এখানে আমরা বিশেষ কিছু তদন্তের জন্য এসেছি, আপনার কোনো ক্ষতি করতে নয়। তবে যদি আমরা আমাদের সঠিক তথ্য না পাই তাহলে অবশ্যই আপনাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। তখন নিশ্চয়ই আপনার ভালো লাগবে না বিষয়টা। অফিসার তাজউদ্দিনের শান্ত স্বরের হুমকিতে ভয় দেখা গেল মাহফুজ আলীর মাঝে। তিনি খানিকটা কাঁচুমাচু করতে অফিসার তাজউদ্দিন সাহেব পুনরায় মাহফুজ আলীকে আশ্বস্ত করে বললেন, যা বলার নির্ভয়ে বলুন মাহফুজ সাহেব, আমরা কেউ আপনার ক্ষতি করব না। আইনের উপর বিশ্বাস রাখুন, সঠিক তথ্য দিয়ে আমাদের পাশে থাকুন। আমাকে জেলে দিবেন না তো? না, দিব না, বিশ্বাস রাখুন। অফিসারের আশ্বস্ত পেয়ে খানিকটা সময় নিল মাহফুজ আলীর থমথমে মুখ বলতে শুরু করলেন, স্যার, এই একই নাম্বারের খোঁজে আমার কাছে ১ বছর আগেও আরও বেশ কিছু মানুষ এসেছিল। আমাকে তখন আপনাদের মতোই এমনভাবে প্রশ্ন করেছিল। দোকানে তখন আমার একজন কর্মচারী ছেলে ছিল। ছেলেটি এই নাম্বারটার সম্পর্কে কিছু জানতো না বলে ও সেদিন দোকানে কিছু বলতে পারেনি লোকগুলোকে। সেজন্য লোকগুলো আমার দোকানসহ আমার কর্মচারী ছেলেটাকেও বেশ মারধর করে। খবর পেয়ে আমি দোকানে দৌড়ে এসে দেখি আমার দোকানের সবকিছু ততক্ষণে ভেঙে চুরে কর্মচারী ছেলেটাকেও আটকে রেখেছিল ওই গুন্ডা টাইপের মানুষগুলো। আমি আসতে আমাকেও জব্দ করে জিজ্ঞাসা করে এই নাম্বারের মালিকের খোঁজ দিতে। সেদিন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। নিজেদের জীবন বাঁচাতে ফ্ল্যাক্সিলোডের হিসাবে খাতা ঘেঁটে মেয়েটির সন্ধান করি। যদিও মেয়েটিকে আমি কখনো দেখিনি। সব সময় কালো বোরখা, লম্বা হিজাব, মুখে নেকাব আর হাতে পায়ে মোজা পরে আসতো আমার দোকানে। মেয়েটিকে আমি সবসময় পর্দাশীল অবস্থায় দেখেছি। তবে মাঝে মধ্যে মেয়েটি রাত ১০টার পরেও আসতো আমার দোকানে রিসার্চ করতে। নিয়মিত কাস্টমার ছিল বলে আমিও মেয়েটির পোশাক আশাকেই চিনে ফেলতাম। তারপর একদিন মেয়েটিকে এমনি তার নাম ঠিকানা জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু মেয়েটি সেদিন আমাকে তার নাম পরিচয় দেয়নি। শুধু বলেছিল মেয়েটির নাম পরিচয় দিলে নাকি আমি বিপদে পড়ে যাব। কি বিপদে পড়বো সেটা সেদিন বুঝিনি। তবে মেয়েটিকে আমার কাছে বেশ অন্যরকম লাগলো। সবসময় মেয়েটি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করত, যেন সে কারোর থেকে পালিয়ে বেড়াচ্ছে এমন মনে হতো। এই ধরনের মেয়ে আমি কখনো দেখিনি স্যার। তবে মেয়েটি খুব মিষ্টি স্বরে কথা বলতো। যেহেতু মেয়েটি আমার নিয়মিত কাস্টমার ছিল, তাই মেয়েটিকে আমি স্বাভাবিকভাবেই চিনতেই চাইতাম এবং এই এলাকার কার মেয়ে সে। তবে মেয়েটি কার বাড়িতে থাকতো সেটা জানতাম না।
কিন্তু একদিন দেখলাম মেয়েটির সঙ্গে আরও একটি মেয়ে রাত 11টার সময় আমার দোকানে ফ্ল্যাক্সি লোড করতে আসে। এত রাতে সচরাচর কোনো মেয়ে মানুষ আমার দোকানে ফ্ল্যাক্সি লোড করতে আসে না। ওদের দেখে আমি খানিকটা অবাক হই। তারপর মেয়েটিকে কৌতূহল নিয়ে প্রশ্ন করে জানতে চাই মেয়েটির বাড়ি আমার দোকানের আশেপাশে কোথাও কিনা। মেয়েটি বলেছিল, জি আঙ্কেল। কৌতূহলী হয়ে আমি তখন মেয়েটির নামও জিজ্ঞাসা করি। মেয়েটি খুব স্বাভাবিকভাবেই জানায় ওর নাম অপরিচিতা। নামটা আমার কেন জানি সেদিন বিশ্বাস হয়নি স্যার। তারপরও আমি এই নামেই মেয়েটির নাম্বার আমার ফোন বুকে লিখে রাখতাম। তারপরও একদিন আপনাদের মতোই কিছু মানুষ এসে আমার দোকানপাট ভাঙচুর করে এই অপরিচিতা মেয়েটির সন্ধান চায়। আমি মেয়েটির সঠিক সন্ধান দিতে পারিনি বলে তারাও আমাকে খুব মারধর করে। এজন্য আমি টানা 1 মাস হাসপাতালে ছিলাম। এখন আবার এই একই নাম্বারের খোঁজে 1 বছর পর আপনারা এসেছেন। আমি সত্যি বলছি স্যার, ফ্ল্যাক্সি লোডের বাইরে মেয়েটিকে আমি আজও চিনি না। আমাকে বিশ্বাস করুন। আপনি যে তখন বললেন অপরিচিতা মেয়েটির সঙ্গে আরও একটি মেয়ে এসেছিল সেদিন, ওই মেয়েটিকে আপনি চেনেন? মুখ দেখেছেন? না স্যার, চিনি না। দুজনেই বোরকা পরা ছিল, মুখটাও নেকাবে ঢাকা ছিল, তাই দেখিনি। মাহফুজ আলীর কথায় খানিকটা সন্দিহান পোষণ করে অফিসার ফের বললেন, একটা মানুষ টানা 6 মাস আপনার নিয়মিত কাস্টমার ছিল, আর আপনি তার সম্পর্কে কিছুই জানেন না বলছেন? বিষয়টা অবিশ্বাস্য না মাহফুজ সাহেব? ভয়ার্ত মুখে জড়সড় মাহফুজ আলী উত্তর দিয়ে বললেন, আমি সত্যি বলছি স্যার, মেয়েটি কখনো আমাকে নিজের পরিচয় দেয়নি। যদিও আমি বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উত্তর পাইনি মেয়েটির থেকে। আমি সত্যি জানি না মেয়েটি কে ছিল স্যার। যদি জানতাম তাহলে অবশ্যই আপনাদের এতক্ষণ বলে দিতাম। কারণ এই একই নাম্বারের জন্য বারবার হেনস্থা হতে এখন আমি ভয় পাচ্ছি। আমাকে ক্ষমা করুন স্যার, আমি আর কিছুই জানি না। দোকানি মাহফুজ আলীর কথা অফিসার তাজউদ্দিন সাহেবের বিশ্বাস হলো কিনা জানা নেই। তবে তিনি হুট করে উঠে দাঁড়ালেন। দোকান হতে বেরিয়ে যেতে যেতে মাহফুজ আলীর থেকে বিদায় নিয়ে বললেন, আজ চলি তাহলে মাহফুজ সাহেব, আমাদের আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। অফিসার তাজউদ্দিন আহমেদ বেরিয়ে যেতে ওনার পেছন পেছন হাসিব সহ 7-8 জন পুলিশ বেরোলো দোকান থেকে। এতক্ষণ সবার উপস্থিতি মাহফুজ আলীর দোকানেই ছিল। ঢাকা থেকে রংপুর জেলার রাতেই উপস্থিত হয় মারিদরা। তথ্য অনুযায়ী জানা যায় অপরিচিতা এই মাহফুজ আলীর দোকান থেকে ফ্ল্যাক্সি লোড করত। আর সেই তো অনুযায়ী তাজউদ্দিন সাহেব এতক্ষণ মাহফুজ আলীর জবানবন্দি নিচ্ছিল। হাসিব এতক্ষণ অফিসারের পাশাপাশি দাঁড়িয়ে দোকানদার মাহফুজ আলীর কথাগুলো রেকর্ড করছিল মারিদকে শোনানোর জন্য। মারিদ তাদের সঙ্গে এসেছে, তবে সে এই মুহূর্তে গাড়িতে বসে এখানে আসেনি। গোপনীয়তা রক্ষা করতে চাইছে, তবে সঙ্গে করে অবশ্যই রংপুর সদর থানা পুলিশ নিয়ে এসেছে মারিদ। কোনো এলাকায় পুলিশের সাহায্য ছাড়া হুট করে সেই এলাকায় তদন্ত করা যায় না। এতে নানান ঝামেলার সৃষ্টি হয়। তাছাড়া মারিদের কারও সন্ধান চায়, আরও সেটা পুলিশের সাহায্য ছাড়া অসম্ভব। মারিদ নিজেও তার সঙ্গে করে 2 জন সিআইডির অফিসার নিয়ে এসেছেন ঢাকা থেকে, এবং সকলের নিরাপত্তার কথা চিন্তা করে বেশ কয়েকজন বডিগার্ডও এনেছে সে। আজকাল মারিদের উপর হামলা হচ্ছে হুটহাট, সেজন্য মারিদকে না চাইতেও নিরাপত্তার জন্য বডিগার্ড রাখতে হচ্ছে। অফিসার তাজউদ্দিন সাহেব দোকান থেকে বেরিয়ে সামনে এগোলেন। পরপর 3টি গাড়ি একত্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। প্রথম গাড়িটি পুলিশের জিপ, দ্বিতীয়টি মারিদের, তৃতীয়টি মারিদের বডিগার্ডের। পোশাকধারী বডিগার্ডগুলো বন্দুক হাতে মারিদের চারপাশে দাঁড়িয়ে। অফিসার পুলিশের জিপ পেরিয়ে মারিদের গাড়ির সামনে যেতে একজন দেহরক্ষী বডিগার্ড গাড়ির পেছনের দরজা খুলে দিতে তিনি উঠে বসলেন। গাড়ির দরজা ভেতর থেকে টেনে বন্ধ করে মারিদের দিকে তাকিয়ে বললেন, ব্যাপারটা জটিল মনে হচ্ছে আলতাফ সাহেব। দোকানি মাহফুজ আলীর জবানবন্দিতে যতটুকু বুঝলাম, আমাদের আগেও নাকি কারা মেয়েটির খোঁজে মাহফুজ আলীর কাছে এসেছিল। মেয়েটির সম্পর্কে সঠিক তথ্য না পাওয়ায় মাহফুজ আলী সহ তার কর্মচারীকে মারধর করে তার দোকানও ভাঙচুর করে। গম্ভীর মারিদ মাহফুজ আলীর বিষয়ে মনোযোগী নন। সে সরাসরি অপরিচিতার তথ্য চেয়ে প্রশ্ন করে বলেন, মেয়েটির কোনো তথ্য পেয়েছেন? না, আপাতত মেয়েটির তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে মাহফুজ আলী বলেছেন তিনি মেয়েটির সম্পর্কে কিছু জানেন না। আর আপনি সেটা বিশ্বাস করেছেন? মারিদের কথায় ততক্ষণে গাড়ির সামনের সিটে বসলো হাসিব। হাতের ফোন রেকর্ডারটা অপশন চালু করে মারিদের দিকে সেটি এগিয়ে দিয়ে বলল, স্যার, এখানে অফিসার আর মাহফুজ আলীর কথোপকথনের রেকর্ড আছে। আপনি এটা একবার শুনুন। মারিদ সময় নিয়ে সবটা রেকর্ড শুনল। মাহফুজ আলীর কথার সূত্র ধরে মারিদের হঠাৎ অতীতের ঘটনা মনে পড়ল। ঠিক এভাবেই একদিন অপরিচিতা মারিদকে রাত 11টার পর ফোন দিয়েছিল।
মারিত তার ব্যস্ততার মাঝেও অপরিচিতার ফোনের অপেক্ষায় ছিল, কারণ অপরিচিতা বলেছিল সে রাতের বেলায় আগে থেকে মারিতকে কল না দিলে মারিত যেন কল না দেয়, কারণ রাতে অপরিচিতার সঙ্গে তার পারিবারিক মানুষ ঘুমায়। তাই খুব স্বাভাবিকভাবেই মারিত দিনের বেলা কল দিলেও রাতের বেলা সে কখনো অপরিচিতাকে কল করতো না, বরং অপরিচিতার কলের অপেক্ষা করত। সেদিন রাতে অপরিচিতার কল এসেছিল প্রায় 11টার পর। মারিত অপরিচিতার কল কেটে সে কল ব্যাক করে। অপরিচিতা মারিদের কল রিসিভ করতে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আজ মনে হয় কল দিতে আমার একটু দেরি হয়ে গেছে, তাই না? মারিদ সালামের উত্তর দিয়ে বলল, জি, অনেকটা। কোথায় আপনি? আমি বাসায় উঠেছি। বাসায় উঠছি মানে? এত রাতে কোথায় গিয়েছিলেন? এই তো একটু ফ্ল্যাক্সির দোকানে গিয়েছিলাম রিচার্জ করতে। এত রাতে রিচার্জ করতে একা চলে গেছেন আপনি? উহুম, আমি একা যাইনি। সঙ্গে একটা কাজিন বোন আছে। তাছাড়া দোকানটা আমাদের এক পরিচিত আঙ্কেলের। আমি সবসময় ওনার থেকেই রিচার্জ করি। আঙ্কেল বিশ্বস্ত মানুষ। আমাদের বিল্ডিংয়ের পাশাপাশি এই দোকানটা। আপনি চিন্তা করবেন না। অপরিচিতার কথায় মারিচ সেদিন আপত্তি জানিয়ে বলেছিল, বিশ্বস্ত হলেও আমি আপনার এত রাতে বাইরে গিয়ে রিসার্চ করার প্রয়োজন দেখছি না অপরিচিতা। আপনার ফোনে সামান্য রিচার্জ করার সামর্থ্য আমার আছে। তাছাড়া ফোন তো আমি আপনাকে দিই। তাহলে আপনার বাইরে গিয়ে রিচার্জ করার প্রয়োজন কি? আপনার সামর্থ্য থাকলেই যে আমাকে আপনার থেকে নিতে হবে এমনটা তো নয় ব্যবসায়ী সাহেব। আমি মানুষটা ছোট হলেও কিন্তু আমার আত্মসম্মান বেশ প্রখর। তাছাড়া আপনার জীবনে আমার জায়গাটা খুব নড়বড়ে। যেদিন আপনার উপর আমার ব্যক্তিগত অধিকার থাকবে সেদিন খুব অধিকার দেখিয়ে আপনার থেকে সব কিছুই নেব ইনশাআল্লাহ। আপাতত ততদিন না হয় সব কিছু তোলা থাক। আর আমার ফোনের ব্যালেন্স একেবারে শেষ হয়ে গিয়েছিল, তাই আপনাকে সামান্য মিস কল পর্যন্ত করতে পারছিলাম না। জানি আপনি আমার ফোন না পেয়ে কল দেবেন না, সেজন্য আমার একটা কাজিন বোনকে নিয়ে সবার অগোচরে বাসা থেকে বেরিয়েছিলাম রিচার্জ করতে। এখন আপনি চিন্তা করবেন না, আমি হেফাজতেই আছি। তবে যদি কোনোদিন আমার ফোন পাওয়া বন্ধ হয়ে যায় তাহলে নিজ দায়িত্বে আমাকে খুঁজে নেবেন, কেমন? স্যার শুনছেন? মারিদ বিরক্ত চোখ খুলে তাকালো হাসিবের দিকে। হাসিব সামনের সিট থেকে উঁকি মেরে পিছন ফিরে মারিদের দিকে তাকিয়ে। পাশাপাশি বসা অফিসার তাজউদ্দিনও মারিদের দিকে একই কৌতূহলী ভঙ্গিতে তাকিয়ে। হাসিবের কল রেকর্ড শুনতে শুনতে মারিদ সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে অতীতে ডুবে যায়। হাসিবের ডাকে সম্মতিতে ফিরে আসে। মারিদ শান্ত দৃষ্টিতে হাসিব ও অফিসারের কৌতূহলী দৃষ্টি দেখে সোজা হয়ে বসলো। ডান হাতে কপালের একপাশ চুলকে হাসিবের উদ্দেশ্যে আদেশ করে বলল, যা তো হাসিব, দোকানদার মাহফুজ আলীকে গাড়িতে ধরে নিয়ে আয়। আমি কথা বলবো। জি স্যার। হাসিব মারিদকে তৎক্ষণাৎ সম্মতি দিয়ে চলে গেল। মারিদের পাশাপাশি সিটে বসে থাকা তাজউদ্দিন সাহেব খানিকটা সন্দেহান পোষণ করে মারিদ থেকে জানতে চাইল, আলতাফ সাহেব কোনো সমস্যা? অফিসারের কথায় মারিচ সোজাসাপটা উত্তর দিয়ে জানায়, দোকানদার মাহফুজ আলী আপনাকে মিথ্যা ইনফরমেশন দিয়েছে অফিসার। সে অপরিচিতা মেয়েটিকে খুব পূর্ব থেকেই চেনে। অপেক্ষা করুন, সত্যিটা জানতে পারবেন। মারিদের কথায় অফিসার চুপ করে বসলো। মাহফুজ আলীর মিথ্যা বলেছে এটা তাজউদ্দিন সাহেবেরও মনে হয়েছে। হয়তো মাহফুজ আলী কিছু লুকানোর চেষ্টা করছে। এবার দেখা যাক কি লুকাতে চাইছে। মারিদ অপেক্ষার মাঝেই কয়েক মিনিটের ভেতরে মাহফুজ আলীকে নিয়ে ফিরল হাসিব। গাড়ির সামনের সিট খুলে মাহফুজ আলীকে গাড়িতে বসিয়ে হাসিব বাইরে দাঁড়ালো। গাড়ির দরজা লাগিয়ে ভয়াত্ম মাহফুজ আলী অফিসারের পাশাপাশি মারিদকে দেখে খানিকটা ভয়ে জড়সড় হলো। ওনাকে পুনরায় কেন ডাকা হয়েছে তা জানে না মাহফুজ আলী। তাছাড়া তিনি মাস্ক পরিহিত মারিদকে দেখে মনে হচ্ছে চেনেন না। মারিদ মাহফুজ আলীকে সরাসরি অপরিচিতা প্রসঙ্গে প্রশ্ন করে বলল, দেখুন মাহবুব সাহেব, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। সরাসরি পয়েন্টে আসি। আমি জানি আপনি অপরিচিতা মেয়েটিকে চেনেন। সে কোন বাড়ির মেয়ে সেই লোকেশনও আপনার জানা আছে। আমার যতটুকু মনে পড়ে অপরিচিতা আপনাকে আঙ্কেল বলে সম্বোধন করতো, রাইট? গাড়ির এসির মধ্যেও বয়স্ক মাহফুজ আলী ঘামতে দেখা গেল। ওনার ভয়ার্ত মুখটা আরো চুপসে গেল মারিদের কথার ভয়ে। তখন তিনি অফিসারকে যা জবানবন্দি দিয়েছে সেই সবটাই সত্য ছিল, শুধু অপরিচিতা মেয়েটি কোন বাড়ির ছিল এই বিষয়টা তিনি লুকিয়েছিলেন। আর ওনার এটা লুকানোর পিছনেও যথেষ্ট কারণ আছে, কিন্তু এখন মারিদের তীক্ষ্ণ প্রশ্নে তিনি সত্যটা গোপন রাখতে হিমশিম খাচ্ছে। তারপরও তিনি আমতা আমতা করে কথা ঘোরাতে চেয়ে মারিদকে বলল, আসলে স্যার আমি মেয়েটির মুখ কখনো দেখিনি, সেজন্য। মাহফুজ আলীকে বলতে না দিয়ে মারিদা আবারও তীক্ষ্ণ প্রশ্নে বলল,
আমি জানি আপনি আমার অপরিচিতার মুখ কখনো দেখেননি। এই বিষয়ে আমি অবগত। আপনি শুধু আমাকে সত্যিটা জানান, আপনার মিথ্যা তথ্য শুনতে আমি আগ্রহী নই। মারিদদের আমার অপরিচিতা শব্দটা মাহফুজ আলীর ভয়ার্ত হলো। তিনি বুঝতে পারলেন অপরিচিতা মেয়েটি মারিদের পূর্ব পরিচিত কেউ। স্যার, আপনি চেনেন অপরিচিতা মেয়েটিকে? আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিন। আমি না চিনলে অবশ্যই আপনাকে এত লোক লাগিয়ে খুঁজে বের করতাম না, তাই না? মারিদের শক্ত গলার কথায় মাহফুজ আলীর ভয়ার্ত মুখে বলতে লাগলো, আসলে স্যার, অপরিচিতা মেয়েটির খোঁজে আমার কাছে 1 বছর আগে বেশ কিছু মানুষ এসেছিল। আপনি হয়তো শুনেছেন আমাকে তারা মারধর করে আমার দোকানপাট ভেঙেছে। আসলে মেয়েটি কে আমি আজও সঠিকভাবে জানি না, স্যার। মেয়েটির মুখ আমি কখনো দেখিনি, তবে সেদিন রাতে 11টার সময় আমার দোকানে অপরিচিতা যে মেয়েটিকে নিয়ে এসেছিল, সেই মেয়েটিকে আমি চিনতাম, স্যার। মেয়েটি এই এলাকার মারুফ সাহেবের বড় মেয়ে তানিয়া ছিল। ক্লাস 9 শেষ করে 10-এ উঠবে সেবার। আমাদের দোকানের পাশাপাশি বিল্ডিং হওয়ায় প্রায় আমার দোকানে তানিয়া মেয়েটি আসতো মালামাল ক্রয় করতে। সেজন্য আমি তানিয়াকে চিনতাম। আমি ফোনের রিচার্জের সঙ্গে মুদিমালের দোকানও চালাই, স্যার। সেজন্য তানিয়া পরিবার আমার নিয়মিত কাস্টমার ছিল। সেইভাবে আমি ওই অপরিচিতা মেয়েটিকেও চিনতাম। মারুফ সাহেবের মেয়ে তানিয়া আমার ভাতিজি লাগে। তানিয়া একদিন বলেছিল অপরিচিত ওর দুঃসম্পর্কের মামাতো বোন হয়। ব্যাস, এতটুকু আমি অপরিচিতা মেয়েটির সম্পর্কে জানি, স্যার। এর থেকে বেশি অপরিচিতার সম্পর্কে আমার জানা নেই। সত্যি বলছি, স্যার। আমি তখন এই কথাটাই অফিসারকে লুকিয়েছিলাম। এতে আমার কোনো দোষ নেই। আমাকে আপনারা জেলে দিবেন না, স্যার। দয়া করুন। আমি একজন গরিব মানুষ। পেটের দায়ে এই এলাকায় বউ বাচ্চা নিয়ে থাকি। মারুফ সাহেব বিল্ডিংয়ের কোনটা মাহফুজ সাহেব? আমাদের ওদের বাসায় নিয়ে চলুন। পাশ থেকে মাহফুজ আলীকে প্রশ্নটা করলেন তাজউদ্দিন সাহেব। অথচ মাহফুজ আলী ফের কিছু তিক্ত সত্য জানিয়ে বলল, স্যার, ওরা তো কেউই আর এই এলাকায় থাকে না। যেদিন আমার দোকানে হামলা হয়েছিল সেদিন মারুফ সাহেবের বাড়িতেও নাকি ওই লোকগুলো অপরিচিতার খোঁজে হামলা করেছিল। পানের ভয়ে মারুফ সাহেবের পরিবার পরদিনই এলাকা ছেড়ে চলে যায় অন্য শহরে। তবে শুনেছিলাম লোকগুলো নাকি অপরিচিতা মেয়েটিকে মারুফ সাহেবের বাড়িতে পায়নি। অপরিচিতার বাবা নাকি হামলাকারী 2-1 দিন আগেই অপরিচিতাকে নিয়ে চলে যান। কিন্তু কোথায় গেছেন সেটা আমি জানি না, স্যার। জটিলতার পর জটিলতা দেখা দিচ্ছে। অপরিচিতাকে নিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজে গেলে নতুন আরও 5টা প্রশ্নের সৃষ্টি হচ্ছে। এখন প্রশ্ন হলো, অপরিচিতার খোঁজে সেদিন কারা এসেছিল মাহফুজ আলীর দোকানে? হামলাকারী লোকগুলোই বা কারা ছিল? কেন তারা অপরিচিতার খোঁজ করেছে? অপরিচিতাকেই কেনই বা মারতে চেয়েছে, হামলা করেছে? অপরিচিতার কথাই তো কখনো মারিদের মনে হয়নি অপরিচিতা বিশাল ব্যাকগ্রাউন্ডের কেউ, যার জন্য অপরিচিতার উপর বারবার হামলা করবে। নাকি মারিদকে বুঝতে দেয়নি অপরিচিতা নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে? কোনটা সত্যি, অপরিচিতা নাকি মাহফুজ আলীর তথ্য? ভীষণ অস্থিরতা আর সংশয় কাজ করলো মারিদের মনে। ভিতরকার তোলপাড় ছটফট কাউকে বুঝতে দিল না মারিদ। বরং মুখটা গম্ভীর রেখে মারুফ সাহেবের খোঁজ করে মারিদ ফের বলল, আপনি আমাদের মারুফ সাহেবের অ্যাড্রেস দিতে পারবেন মাহফুজ সাহেব? আমার কাছে মারুফ সাহেবের কোনো খোঁজ নেই, স্যার। ওনার বাড়ির অ্যাড্রেস কিভাবে দেব? সেই 1 বছর আগে মারুফ সাহেব নিজের বউ বাচ্চা নিয়ে কোন শহরে চলে গেছেন সেটা আমি জানি না। মারুফ সাহেবের নিকটতম কোনো আত্মীয় আপনি চেনেন যার কাছে গেলে মারুফ সাহেবের খোঁজ পাবো? স্যার, এই বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না, কারণ মারুফ সাহেবকে আমি কাস্টমার হিসাবে চিনতাম। ওনার পরিচিত আত্মীয় কারা আমি সেটা জানি না, কারণ আমি নিজেও অন্য জেলার মানুষ। এই শহরে দোকানদারি করে চলে। তবে আমি যতটুকু জানি মারুফ সাহেব চাকরির সুবাদে বউ বাচ্চা নিয়ে এই এলাকায় ভাড়া থাকতেন। ওনার বড় মেয়ে তানিয়া এই এলাকার হাই স্কুলে টেনে পড়তো। ছোট ছেলেটা পড়তো কিন্ডার গার্ডেনে। মারুফ সাহেবের বউকে প্রায় দেখতাম ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে। তারপর আমি আর কিছু জানি না, স্যার। আমি একজন ভাড়াটিয়া হয়ে আরেকজন ভাড়াটিয়ার নিকটতম আত্মীয়র খবর কিভাবে রাখবো? যেহেতু মারুফ সাহেব আমার ঘনিষ্ঠ কেউ ছিল না, তাই আমি এই সম্পর্কে কিছু জানি না। তবে মারুফ সাহেবের বাড়ি ছাড়ার খবরটা আমি নিয়েছিলাম কারণ ওনার বাড়ির আত্মীয়র জন্য আমার উপর হামলা হয়েছিল। সেজন্য আমি খবর নিয়েছিলাম ওরা কেউ ভালো আছে কিনা। কিন্তু পরে যখন জানলাম মারুফ সাহেব শহর ছেড়ে দিয়েছেন, তখন আর খোঁজ করিনি। কিন্তু আজ আপনাদের আশাতে পুনরায় সেসব কথা বের হলো। মাহফুজ আলীর কথায় মারিদের কপালে ভাঁজ পড়ল বেশ কয়েকটা। মারুত কপাল কুঁচকে কোনো কিছুর হিসাব মিলাতে লাগলো। এর মাঝে অফিসার তাজউদ্দিন সাহেব বলে উঠলেন, আচ্ছা, মারুফ সাহেব কোথায় চাকরি করতেন সেটা জানেন? না, স্যার।
মারুফ সাহেব কোথায় চাকরি করতেন সেটা জানি না, তবে শুনেছিলাম তিনি কোনো একটা ব্যাংকে চাকরি করতেন। এবার কোন ব্যাংকে চাকরি করতেন তা সঠিক জানি না। মারুফ সাহেব কোন ব্যাংকে চাকরি করতেন সেই সূত্র ধরে যদি ওনারা মারুফ সাহেবের কর্মস্থলে গিয়ে খোঁজ করেন তাহলে হয়তো মারুফ সাহেবের বাড়ির ঠিকানা পাওয়া যেত। যেহেতু চাকরি করতে সিভি জমা দিতে হয় তাহলে অবশ্যই সিভিতে মারুফ সাহেবের বাড়ির নাম ঠিকানা উল্লেখ থাকবে। অফিসার তাজউদ্দিন সাহেব যখন আরও কিছু প্রশ্ন করবেন তক্ষুনি মাছ থেকে মারিদ বিচক্ষণতার সঙ্গে প্রশ্ন করে বলল, মারুফ সাহেবের মেয়েটার নাম জানি, কি বলেছিলেন আপনি? জি স্যার, তানিয়া। মেয়েটি কোন ক্লাসে পড়ে জানি? স্যার, শুনেছিলাম 9 পাশ করে 10-এ উঠবে। হিসাব মতো 2015-তে তানিয়া মেয়েটি 9 পাশ করে 10-এ ওঠে, তাহলে সে এই বছর এসএসসি পরীক্ষার্থী হবে। এবার কোনো স্কুলে নিউটেনে পড়া মেয়েকে ট্রান্সফার করবে না, কারণ তার রেজিস্ট্রেশন অলরেডি 9-এ হয়ে গেছে। এই অবস্থায় উক্ত শিক্ষার্থী লেখাপড়া করতে চাইলে তাকে অবশ্যই সেই স্কুলের হয়ে পরীক্ষা দিতে হবে। আর নয়তো তানিয়াকে 1 বছর গ্যাপ দিয়ে পুনরায় 9-এ ভর্তি হতে হবে অন্য কোথাও। নতুনভাবে 9-এ ভর্তি হতে গেলেও কাগজের জটিলতা দেখা দিবে আগেরবার রেজিস্ট্রেশন হওয়ায়। এই ক্ষেত্রে একজন সচেতন মা-বাবা কখনো মেয়ের 1 বছর গ্যাপ দিয়ে পুনরায় 9-এ ভর্তি করাবে না। বরং তানিয়ার পড়াশোনা চালিয়ে নিতে চাইবে অন্য জেলায় সেটেল হয়ে গেলেও। যেমন হতে পারে মেয়েকে বাড়িতে রেখে সারা বছর পড়াশোনা করালো আর পরীক্ষার সময় স্কুলে নিয়ে আসলো পরীক্ষা দেওয়াতে। এখন আমরা যদি খুব বেশি ভুল না হয় তাহলে আজকে এসএসসি পরীক্ষার প্রথম দিন। তানিয়াকে পরীক্ষা দেওয়াতে নিশ্চয়ই ওর বাবা মায়ের মধ্যে কেউ একজন নিয়ে আসবে আজ সেন্টারে। এখন আমরা যদি তানিয়ার পরিবারের সঙ্গে একবার কানেক্ট করতে পারি তাহলে নিশ্চয়ই অপরিচিতার খোঁজ পাওয়া যাবে, রাইট মাহবুব সাহেব? মারিদের চতুর বুদ্ধি দেখে মাহফুজ আলীর সঙ্গে তাজউদ্দিন সাহেবও খানিকটা হতবাক হলেন। এমন চতুর আর বিচক্ষণ মানুষের দেখা তাজউদ্দিন সাহেব খুব কমই পেয়েছেন। সত্যি প্রশংসনীয়। মারিদ আবারও বিচক্ষণতার পরিচয় দিয়ে বলল, মেয়েটি কোন স্কুলে পড়তো আপনি সেটা বলতে পারবেন? জি স্যার, সামনের মোড়ে যে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আছে ওইটাতে পড়তো। মেয়ের বাবা মায়ের পুরো নাম বলতে পারবেন? তানিয়ার মায়ের নামটা জানি না স্যার, তবে বাবার নাম আর তানিয়ার নাম পুরোটা বলতে পারবো। সমস্যা নেই। আপনি যতটুকু জানেন ততটুকু বললেই চলবে। আপনি আপাতত তথ্যগুলো দিয়ে যান, পরে আপনার প্রয়োজন হলে অবশ্যই ডাকবো। হাসিব, হাসিব। মারিদ হাঁক ছেড়ে ডাকলো গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা হাসিবকে। গাড়ির কাছে নামানো থাকায় হাসিব তৎক্ষণাৎ কোমর ঝুঁকিয়ে গাড়ির ভেতরে উঁকি মারতে মারিদ আদেশ করে বলল, মাহফুজ সাহেব থেকে প্রয়োজনীয় তথ্যগুলো কাগজে তুলে নে। হাতে সময় কম, দ্রুত কর, যা। হাসিব মারিদকে সম্মতি জানিয়ে ডাকলো মাহফুজ আলীকে। আপনি আমার সঙ্গে আসুন মাহফুজ সাহেব। মাহফুজ আলীর মারিদকে সালাম দিয়ে হাসিবের পেছন পেছন গেল। এর মাঝে মারিদ বারবার ঘড়িতে সময় দেখছে অস্থিরতায়। এখন সময় 11:15, তার মানে এখন হলে পরীক্ষার রানিং চলছে। দুপুর 1টায় পরীক্ষা শেষ হওয়ার আগে স্কুল থেকে তানিয়া নামের সকল তথ্য বের করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে হবে তাদের। হাতে সময় 2 ঘন্টার চেয়েও কম আছে। দ্রুত না করলে এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে মারিদের। মারিদ চায় না অপরিচিতাকে খুঁজে পাওয়ার কোনো সুযোগ হাতছাড়া হোক। মারিদের অপেক্ষার মাঝেই মিনিট কয়েক পর হাসিব হাতে এক টুকরো সাদা কাগজের মাহফুজ আলীর দেওয়া তথ্যগুলো লিখে ফিরতেই মারিদ সেই কাগজ চোখ বুলাতে বুলাতে বলল, হাসিব, গাড়ি ঘোরা, হাই স্কুলে চল দ্রুত। জি স্যার। হাসিব ড্রাইভিং সিটে বসে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে টান দিতেই মারিদের গাড়ির পেছন পেছন পুলিশের জিপ সহ মারিদের বডিগার্ডের গাড়িটিকেও চলতে দেখা গেল। মারিদ চলন্ত গাড়িতে বসে আবারও হাসিবের উদ্দেশ্যে আদেশ করে বলল, হাসিব, তোর সঙ্গে তাজউদ্দিন সাহেবকেও নিয়ে যাবে স্কুলে। যেহেতু আজ এসএসসি পরীক্ষা তাই স্কুলের প্রিন্সিপালকে পাওয়ার সম্ভাবনা কম, তবে প্রিন্সিপালের পরিবর্তে সহকারী শিক্ষককে অবশ্যই স্কুলে পাবি তোরা। সহকারী শিক্ষককে বলবি আজকের পরীক্ষার্থীদের লিস্ট দিতে তোদের। তোরা সেই লিস্ট ঘেঁটে সেখানে তানিয়া নামের যতগুলো মেয়ে আছে সবার একটা আলাদা লিস্ট করবি। তারপর সেই লিস্টে দেখবি কোন তানিয়ার বাবার নাম হাসানুজ্জামান মারুফ লেখা আছে। যদি একাধিক তানিয়ার বাবার নামও মিলে যায় তাহলেও সমস্যা নেই, তুই শুধু লিস্টে লিখে রাখবি তাহলে চলবে। বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, তোর আর তাজউদ্দিন সাহেবের সঙ্গে অবশ্যই পুলিশদের নিয়ে যাবি। এই এলাকার পুলিশ দেখলে নিশ্চয়ই শিক্ষকরা তোদের তথ্য দিতে অস্বীকার করবে না, বরং তোদের ভয় পাবে। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবি, বুঝেছিস? জি স্যার। মারিদের বুদ্ধিমত্তার পরিচয় হাসিব যখন থেকে মারিদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে
কাজে যোগ করেছে তখন থেকেই পেয়েছে। মারিত একজন চতুর আর বিচক্ষণ মানুষ বলেই সে আজ ব্যবসায়িক কাজে এত সফলতা অর্জন করেছে। যে মারিত দেশ থেকে বিদেশের মাটিতেও তার ব্যবসায়িক প্রবণতা ছড়িয়েছে বেশ। পাশে বসা তাজউদ্দিন সাহেব সকাল থেকে মারিদের বিচক্ষণতার প্রমাণ পাচ্ছে। এবার তিনি সরাসরি মারিদের বুদ্ধিমত্তার প্রশংসা করে বললেন, আনডাউটেডলি ইউ আর এ ওয়াইজ ম্যান। নিজের প্রশংসা শুনে মারিদ উত্তর করল না, আর না কিছু বলল তাজউদ্দিন সাহেবকে। মারিদ শুধু তার অপরিচিতার খোঁজে দিশেহারা। স্যার, তানিয়া নামে দুজন মেয়ের তথ্য পাওয়া গেছে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে। একজন তানিয়ার বাবা মানিক মিয়া, অন্যজন তানিয়ার বাবার নাম হাসানুজ্জামান মারুফ। মা ফতেমা বেগম। খুব সম্ভবত আমরা যে তানিয়ার পরিবারকে খুঁজছি সেই তানিয়া এটি, স্যার। ফোনের ওপাশ থেকে তানিয়ার সন্ধান পেতে মারিদের বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল চিনচিন ব্যথায়। মারিদের মনে কোথাও আশার আলো জেগে উঠল। হয়তো এইবার অপরিচিতার খোঁজ পেল বলে। মারিদ স্কুল গেটের সম্মুখে পার্কিং করা গাড়িতে বসে গাড়ির জানালা দিয়ে স্কুল গেটের দিকে তাকিয়ে মারিদ বলল, পারফেক্ট, এবার তথ্য নিয়ে দ্রুত বেরিয়ে আয় হাসিব। আসার সময় স্কুলের প্রিন্সিপালের নাম্বারটাও নিয়ে আসবি। কোন কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেটাও জেনে আসবি, বুঝেছিস? জি স্যার। অল্প কিছু সময়ের মধ্যে হাসিব প্রয়োজনীয় তথ্য নিয়ে বেরিয়ে আসতে মারিদ ঘড়ির দিকে তাকালো। 12টা 25। 1 ঘন্টার ভিতরে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে তানিয়া সহ ওর অভিভাবককে খুঁজে বের করতে না পারলে মারিদ অপরিচিতার সন্ধান পাবে না। হাসিব গাড়িতে বসতে মারিদ তাড়া দিল কেন্দ্রীয় পরীক্ষার হলে পৌঁছাতে। তার আগে মারিদ নিজে স্কুলের প্রিন্সিপালের নাম্বারে কল মেলালো। প্রিন্সিপালের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা সেরে মানিক জানল সে রংপুর থানা পুলিশ সহ দুজন সিআইডি অফিসারকে নিয়ে আসছে ওনার স্কুলের শিক্ষার্থী তানিয়া ও তার অভিভাবকের সঙ্গে দেখা করতে। বিষয়টা বেশ জটিল মনে করে প্রিন্সিপাল সাহেব তৎক্ষণাৎ তানিয়ার অভিভাবকের খোঁজ করলেন। জানা গেল তানিয়ার মা ফাতেমা বেগম মেয়েকে পরীক্ষার হলে নিয়ে এসেছেন। আপাতত তিনি পরীক্ষার হলের বাইরে বসে আছেন মেয়ের জন্য। প্রিন্সিপাল সাহেব একজন লোক পাঠিয়ে তানিয়ার অভিভাবককে হলের ভেতরে টিচার্স রুমে বসালেন। ততক্ষণে পরীক্ষাও হলে ছুটি হতে দেখা গেল। মারিদদের কেন্দ্রে পৌঁছাতে সময় তখন 1টার ঘরে। পরীক্ষার্থীরা যার যার মতো করে হল ছেড়ে বেরোচ্ছে। শিক্ষার্থীদের হইচইয়ের মধ্যে মারিদ মধ্যস্থ গাড়ি থেকে বেরোতে আশেপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য অভিভাবক ও শিক্ষার্থীদের একত্রে দৃষ্টি পড়ল মারিদের ঘিরে। পরপর 3টি গাড়ি কেন্দ্রের সামনে থামতে সকলের দৃষ্টি ভিড়ে গেল সেদিকে। মারিদের মুখে মাস্ক আর চোখে রোদ চশমা পরে, গায়ে কালো হুডি জড়িয়েছে। হুডির টুপি কপাল অব্দি টেনে মুখ ঢেকে 2 হাত হুডির পকেটে গুজে হলের দিকে হাঁটতে মারিদকে মধ্যস্থতায় রেখে চারপাশে ঘিরে হাঁটল পুলিশ সহ বেশ কিছু বডিগার্ড। মারিদের পাশাপাশি হাসিবার তাজউদ্দিন সাহেবও অবস্থান করতে দেখা গেল। এর মাঝে দেখা গেল কেন্দ্রীয় হলের সামনে প্রিন্সিপালকে দাঁড়িয়ে থাকতে। তিনি এগিয়ে এসে মারিদকে নিয়ে হলে প্রবেশ করলেন। যেহেতু উপজেলার থানা পুলিশ ছিল মারিদের সঙ্গে, তাই মারিদকে নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে কারো কোনো সমস্যা হলো না। মারিদ প্রিন্সিপালকে অনুসরণ করে একটি কক্ষে প্রবেশ করতে দেখল একজন বয়স্ক মহিলার পাশাপাশি স্কুল ড্রেস পড়ুয়া মেয়ে দাঁড়িয়ে হাতে পরীক্ষার ফাইলপত্র নিয়ে। হঠাৎ তো পুলিশ আর অপরিচিত মারিদের আগমন দেখে মহিলাটিও ভয়ে আসন ছেড়ে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায়, তানিয়ার হাত চেপে। মারিদ মহিলাটির ভয় বুঝে হাসিবের দিকে তাকালো, ইশারায় বোঝালো পুলিশদের নিয়ে বেরিয়ে যেতে। মারিদের ইশারা অনুযায়ী হাসিব তৎক্ষণাৎ সকল পুলিশদের নিয়ে কক্ষের বাইরে দাঁড়ালো। ভেতরে প্রিন্সিপাল সহ তাজউদ্দিন সাহেবকে মারিদের সঙ্গেই রেখে গেল। মারিদ মহিলাটির মুখোমুখি চেয়ারে বসতে বসতে বলল, দেখুন মিস, আমি আপনার সময় নষ্ট করতে চাইছি না, তাই সরাসরি পয়েন্টে কথা বলি। আমি এখানে আপনার দুঃসম্পর্কের ভাইয়ের মেয়ের খোঁজ করতে এসেছি, যার জন্য 1 বছর আগে আপনাদের উপর হামলা হয়েছিল এবং আপনি আপনার পরিবারকে নিয়ে রংপুর জেলা ছেড়েছিলেন। সেই ভাতিজির খোঁজ চাই আমার। এখন সে কোথায় আছে তার বর্তমান ঠিকানাটা আমার লাগবে। আর হ্যাঁ, আপনি চাইলেও কিন্তু আমাকে মিথ্যা বলতে পারবেন না, কারণ আমি অলরেডি আপনাদের সম্পর্কে সকল তথ্য জেনেই এখানে এসেছি। তাই আমাকে মিথ্যা বলে নিজেদের বিপদ না বাড়াবেন মিস। মারিদের সোজাসাপটা কথায় মা মেয়ে দুজনের মধ্যে আতঙ্কিত রেশ দেখা গেল তৎক্ষণাৎ। যেন ভয়ঙ্কর কোনো অতীতের কথা মনে করিয়ে দিয়েছে মারিদ। মারিদের কথায় তানিয়া কিংবা তানিয়ার মা ফাতেমা বেগম কেউই মুখ খুলছে না ভয়ে। দুজনেই ভয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এর মাঝে সাহস করে তানিয়াই মারিদকে প্রশ্ন করে বসলো, আপনি কে? আপনি আমার কাজিনের খোঁজ কেন করছেন? নু।
কারো নাম বলতে গেলেই ফাতেমা বেগম তানিয়ার হাতটা খপ করে চেপে চোখের ইশারায় শাসিয়ে কোনো কিছু বলতে নিষেধ করলো তানিয়াকে। মায়ের কড়া দৃষ্টিতে তানিয়া দমে গেলে যেতেই ফাতেমা বেগম বললেন, দেখুন স্যার, আপনি যাকে খুঁজছেন সে আরো 1 বছর আগেই মারা গেছে। আমার ভাইজিকে কবর দিয়ে আমরা রংপুর জেলা ছেড়েছি। দয়া করে আমাদের জন্য আর কোনো নতুন মুশকিল তৈরি করবেন না। আমরা এমনি বিপদে আছি। অপরিচিতার মৃত্যু সংবাদ শুনে মারিত তৎক্ষণাৎ কোনো প্রশ্ন করতে পারল না আর, বরং সে কেমন শক্ত হয়ে কিছু সময়ের জন্য বসে রইল। অপরিচিতার মৃত্যু সে আজও মেনে নিতে পারে না। মারিতের আজও দৃঢ় বিশ্বাস হয় অপরিচিতা বেঁচে আছে, আর যদি মারাও যায় তাহলে মারিত অপরিচিতার কবরটার সঙ্গে হলেও একবার সাক্ষাৎ করে আসবে। মারিত শুকনো গলায় ঢোক গিলে গলা ভেজাতে চাইল, কিন্তু পানির অভাবে তার গলা শুকিয়ে কাঠ। মারিত মাস্কের ভেতরে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকালো তানিয়ার দিকে। ফাতেমা বেগম অপরিচিতাকে মৃত্যু বলে ঘোষণা দিলেও তানিয়ার চোখে মুখের দৃষ্টি বলছে অন্য কিছু। তাছাড়া তানিয়া তখন হয়তো অপরিচিতার নামটা বলতে যাচ্ছিল নু বলে, যেটা ফাতেমা বেগমের বাধা দেওয়ায় বলতে পারেনি সে। বাড়ির ফাতেমা বেগমকে ছেড়ে এবার সরাসরি তানিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন করে বলল, অপরিচিতা বেঁচে আছে কিনা মারা গেছে সেটা জানতে চাইবো না। আমার শুধু অপরিচিতার বর্তমান অ্যাড্রেস চাই। যদি অপরিচিতা মৃত হয় তাহলে তার বর্তমান কবরস্থানের ঠিকানা কাগজে লিখে দাও তানিয়া। আশা করছি তুমি তোমার মায়ের মতো মিথ্যা বলবে না আমাকে। মারিতের কথা শেষ হতেই আতঙ্কিত ভঙ্গিতে তানিয়া মারিতকে প্রশ্ন করে বলল, আপনি ব্যবসায়ী সাহেব? জি। আপনি কি আমাকে চেনেন? তানিয়া কিছু বলতে গিয়েও মায়ের হাত চেপে থাকায় কিছু বলতে পারল না। তাই সে নিজের ফাইল থেকে কলম নিয়ে অফিসের থাকা এক টুকরো কাগজে একটা অ্যাড্রেস লিখে মারিতের দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, আমরা আপনাকে এর থেকে বেশি সহায়তা করতে পারবো না স্যার, আমাদের ক্ষমা করবেন, আমরা নিরুপায়। মারিত তানিয়ার দেওয়া কাগজটার দিকে তাকালো। এক টুকরো কাগজে একটা অ্যাড্রেস লিখে, হয়তো এটা মারিদের কাঙ্ক্ষিত মানুষটার সন্ধান লেখা। ফেব্রুয়ারি মাস, কুয়াশার চাদরে ঢাকা পৃথিবী। ভোরের সূর্যের আলো যেন কুয়াশার এই পুরু পর্দা ভেদ করে ধরণীকে ছুঁতে পারছে না। কনকনে ঠান্ডায় উষ্ণতার পরশ পেতে মানুষ মোটা কাপড় নিজেদের মুড়ে নিয়েছে। সকাল তখন 7টা 10টা, 7টা 10। এমন এক সকালে রিফাতদের গাড়িটি এসে থামলো বান্দরবন জেলা থানাচি গ্রামের বাজারে। রিফাত গাড়ির ভেতর থেকে বাইরে উঁকি মারল। বাজার তখনও পুরোপুরি জমে ওঠেনি, তবে মানুষজন ধীরে ধীরে বাজারে ভিড় জমাচ্ছিল। রিফাত রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক লোককে ডেকে হাতের কাগজটা এগিয়ে দিতে দিতে বলল, আঙ্কেল, এই ঠিকানাটা কোথায় বলতে পারবেন? ভুঁড়িওয়ালা বয়স্ক লোকটা রিফাতের দিকে এগিয়ে দেওয়া কাগজটা নিজের হাতে নিয়ে তাতে চোখ বুলিয়ে থানচি গ্রামের ভাষায় বলল, বাবা, আমি তো এসব লেখা পড়তে পারি না, কি আছে এতে? লোকটার কথায় রিফাত কাগজটা পুনরায় নিজের হাতে নিতে নিতে বলল, আঙ্কেল, এ এলাকায় হাসান মেম্বারের বাড়ি কোন দিকে বলতে পারবেন? কার বাড়ি? হাসান মেম্বারের বাড়ি আঙ্কেল। রিফাতের কথায় কেমন অদ্ভুত দৃষ্টিতে রিফাতের দিকে তাকালো বয়স্ক লোকটা। রিফাতের মুখে হাসান মেম্বারের নামটা শুনতে আশেপাশের লোকজনও নিজের কাজ ছেড়ে অদ্ভুত দৃষ্টিতে ঘুরে তাকালো রিফাতের দিকে। উপস্থিত সকলের অদ্ভুত দৃষ্টি দেখে রিফাতের খানিকটা অন্যরকম লাগলো। তারপরও রিফাত পুনরায় একই ঠিকানা জানতে চেয়ে বয়স্ক লোকটাকে বলল, কি হলো আঙ্কেল, বলতে পারবেন হাসান মেম্বারের বাড়িটা কোন দিকে? বয়স্ক লোকটা রিফাতের কথায় কোনো উত্তর করলো না, শুধু হাত তুলে সোজা রাস্তাটা দেখিয়ে দিল। রিফাত লোকটার সেই যান্ত্রিক হাতের দিকে তাকিয়ে বলল, সোজা গিয়ে কোন দিকে যাব আঙ্কেল? রিফাতের কথায় লোকটার উত্তর করতে দেখা গেল না, বরং বয়স্ক লোকটা রিফাতকে সোজা রাস্তা দেখিয়ে দিয়ে সে অন্য রাস্তা দিয়ে চলে যেতে রিফাত লোকটাকে পুনরায় পিছন ডেকে বলল, কি হলো আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? আমরা সোজা রাস্তা দিয়ে কোন দিকে যাব বলে তো যান। এই যে আঙ্কেল, শুনছেন আঙ্কেল? বয়স্ক লোকটাকে আর পেছন ফিরে তাকাতে না দেখে রিফাত আশেপাশে মানুষদের থেকে সাহায্য চাইতে গেলে সবাই একইভাবে যার যার মতো করে তখনকার লোকটার মতো কাজে চলে গেল, যেন এই মুহূর্তে কেউ রিফাতের ডাক শুনতে পারছে না। সামান্য একটা ঠিকানার লোকেশন বলতে গ্রামের মানুষের এত কিসের দ্বিধা, সেটা বুঝল না রিফাত। অসন্তুষ্টিতে রিফাত গাড়ির কাজ তুলে সোজা হয়ে বসতে বসতে পেছনে বসা মারিদের উদ্দেশ্যে বলল, গ্রামের লোকগুলো কেমন অদ্ভুত, সামান্য একটা ঠিকানা জানতে চেয়েছি তাতে এমনভাবে তাকাচ্ছে যেন আমি ঠিকানা নয়, তাদের কিডনি চাচ্ছি। স্ট্রেঞ্জ। গ্রামের মানুষের অদ্ভুত দৃষ্টি মারিদের নজরেও পড়েছে। মারিদ লক্ষ্য করেছে রিফাতকে গ্রামের মানুষের সঙ্গে কথা বলার সময়, কিন্তু আপাতত মারিদ এসবে মনোযোগও নয়। তার এই মুহূর্তে তানিয়ার দেওয়া ঠিকানাটার খোঁজ চাই।
আর এতে যা হবে দেখা যাবে। মারিদ হাতের কাগজটায় চোখ বুলিয়ে ড্রাইভিং সিটে বসা হাসিবের উদ্দেশ্যে বলল, গাড়ি নিয়ে সোজা রাস্তায় যা হাসিব। জি স্যার। হাসিব সম্মতি দিলে রিফাত মারিদকে ফের বলল, তোর কাছে লোকগুলোকে অদ্ভুত মনে হয়নি মারিদ? হয়েছে। রিফাত ফের মারিদকে প্রশ্ন করে বলল, আচ্ছা তুই শিওর তো তানিয়া মেয়েটা তোকে অপরিচিতার অ্যাড্রেসই দিয়েছিল? সঠিক বলতে পারছি না। সঠিক বলতে পারছিস না মানে? না জেনে ঢাকা থেকে এত দূরে থানচিতে চলে এলাম আমরা। বিষয়টা রিস্কি হয়ে গেল না মারিদ? রিফাতের কথায় মারিদ হাতের কাগজটা থেকে চোখ তুলে তাকালো রিফাতের দিকে। কপাল কুঁচকে পাল্টা প্রশ্ন করে বলল, ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কথা নয় বল। কোনো সিকিউরিটি ছাড়া একা আমরা তিনজন ঢাকা থেকে এত দূরে চলে এলাম। তারপর আবার গ্রামের মানুষের অদ্ভুত আচরণ। একটা ঠিকানা জিজ্ঞেস করাতে এমনভাবে তাকাচ্ছে যেন আমি তাদের কিডনি খুলে নিয়ে যাওয়ার কথা বলেছি। রিফাতের ভয়ের কারণ বুঝে মারিদ ফের হাতের কাগজটায় দৃষ্টি স্থির করে রিফাতকে আশ্বস্ত করে বলল, আমি তোর ভয়ের কোনো কারণ দেখছি না। তারপরও তোর মানসিক শান্তির জন্য বলে রাখছি, আমাদের নিরাপত্তার জন্য আমাদের লোক পরিচয় গোপন করে এই গ্রামের জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এতক্ষণে। ওরা সার্বক্ষণিক আমাদের আশেপাশেই থাকবে। সিকিউরিটির জন্য সকলের কাছে একটা করে রিভলভার রয়েছে। তারপরও যদি সন্দেহ থাকে তাহলে গাড়ির কাচ নামিয়ে আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে দেখ, পরিচিত মানুষ দেখতে পাবি তুই। মারিদের কথায় রিফাত তৎক্ষণিৎ অবিশ্বাসের ন্যায় গাড়ির কাচ নামিয়ে বাইরে উঁকি মারল। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে লক্ষ্য করে দেখল সত্যি সত্যি মারিদের লোকজন রয়েছে আশেপাশে সাধারণ মানুষের বেশে। রিফাত পুনরায় গাড়ির সিটে বসে অবিশ্বাসের ন্যায় মারিদকে শুধিয়ে বলল, এত কিছু কখন ম্যানেজ করলি তুই? সবকিছু পূর্ব থেকে সেট করা ছিল, তুই প্ল্যানের শেষে অ্যাড হয়েছিস। মারিদের কথায় রিফাত স্বস্তির শ্বাস ফেলতে ফেলতে বলল, ভাই তুই আমারে শান্তি দিলি। কাঁচিবাজারের গলি পেরিয়ে গ্রামের ফাঁকা রাস্তায় গাড়িটিকে দাঁড় করাতে বলল মারিদ। ফাঁকা রাস্তায় মারিদরা সকলেই নামলো। ঘন কুয়াশায় আশপাশ ঘোলাটে। রিফাত কনকনে ঠান্ডায় হাত ঘষতে ঘষতে বলল, এখানে গাড়ি থামাতে বললি কেন? কই যাবি? আশেপাশে তো কাউকে দেখছি না। রিফাতের কথায় মারিদ হাতের কাগজটায় আরো একবার চোখ বুলালো। সেখানে লেখা, বান্দরবান জেলা থানচি গ্রাম, হাসান মেম্বারের বাড়ি। বাবা হাসান মেম্বার, মেয়ে অপরিচিতা। তানিয়ার দেওয়া এই ঠিকানাটুকু মারিদের কাছে স্পষ্ট নয়, খানিকটা ঘোলাটে। যেমন হাসান মেম্বারের কয় ছেলে মেয়ে সেটা মারিদ জানে না। যদি হাসান মেম্বারের একাধিক মেয়ে থাকে তাহলে কোন মেয়ে মারিদের সঙ্গে অপরিচিতা নামে কথা বলতো সেটা মারিদ চিহ্নিত করবে কিভাবে? মারিদ অবশ্য তানিয়াকে এই প্রশ্নগুলো করেছিল। উত্তরে তানিয়া বলেছিল মারিদ এই ঠিকানায় খোঁজ করলেই বুঝতে পারবে কে অপরিচিতা। একটা ঘোলাটে আর অস্পষ্ট ঠিকানার জের ধরে মারিচ সারা রাত জার্নি করে সকালে ঢাকা থেকে বান্দরবান জেলার থানচি গ্রামে পৌঁছালো। এই পাহাড়ি এলাকায় এসে মারিচ যতটুকু বুঝতে পারছে, হাসান মেম্বারের বাড়ির পেছনেও কোনো রহস্য লুকিয়ে আছে, নয়তো গ্রামবাসীরা এইভাবে রিয়্যাক্ট করতো না রিফাতের ঠিকানা জানতে চাওয়ায়। পরিস্থিতি যেমনই হোক মারিদ যে করেই হোক হাসান মেম্বারের বাড়িতে পৌঁছে অপরিচিতার খোঁজ করবে। মারিদ হাতের কাগজটা হুডির পকেটে গুজে সামনে হাঁটতে হাঁটতে রিফাতের কথার উত্তরে বলল, এখান থেকে আমরা পায়ে হেঁটে সামনে যাব। গাড়িতে বসে থাকলে লোকেশন বের হবে না। আশেপাশের মানুষ থেকে হাসান মেম্বারের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে নেব। আয়। মারিদ, হাসিব, রিফাত তিনজনই গায়ে শীতের মোটা কাপড় জড়ানো। তবে মারিদের গায়ে সবসময়ের মতো একটা কালো হুডি জড়িয়ে নিজেকে আলাদ করে রেখেছে, মুখে মাস্ক আর হুডির টুপির কপাল অব্দি টেনে। তবে রিফাত আর হাসিব ব্রাউন কালারের মোটা জ্যাকেট জড়িয়ে মাথায় শীতের টুপি পরে। জনশূন্য রাস্তায় মানুষ নেই বললেই চলে। রিফাতরা কিছু দূর পায়ে হেঁটে এগোতে দেখা পেল একটা চায়ের দোকানে। শীতের সকাল হওয়ায় দোকানদার একাকী বসে দোকানে চায়ের কেটলি হাতে গরম চায়ের ধোঁয়া ছড়াচ্ছে। সকলে দোকানে পৌঁছতে রিফাত চায়ের দোকানের টুলে বসতে বসতে দোকানদারকে বলল, চাচা 3টে রং চা দেন তো। রিফাতের কথায় মারিদ আশপাশটা তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করতে করতে বলল, আমি খাবো না। আরে একটা চা খা, দেখবি শরীর সতেজ লাগছে। নো নিড। মারিদ না করে দিতে রিফাত আর জোর করলো না। সারা রাতের জার্নিতে শরীর ম্যাজ ম্যাজ করছে। গরম গরম একটা চা হলে আরাম পাবে। রিফাত ও হাসিব দুজনেই দোকান থেকে রুটি কলা নিয়ে চিবুতে লাগলো। মারিদ আশপাশটা লক্ষ্য করে খুব কৌশল অবলম্বন করে দোকানদারকে বলল, চাচা আপনাদের এলাকায় রাস্তাঘাট দেখলাম যা অবস্থা, বেশ একটা সুবিধা না। আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান নেই, এসব দেখে না? মারিদের কথায় রিসাব হাসিব দুজনেই রুটিকলা চিবোতে চিবোতে মারিদের দিকে তাকালো। মারিদ যে কৌশলে দোকানদার থেকে হাসান মেম্বারের বাড়ির লোকেশন জানতে চাইছে সেটা ওরা চট করে বুঝে গেল।
দোকানদার রহিম মিয়া গরম চায়ের কেটলি হাতে চায়ের কাপে চা ঢালতে ঢালতে মনের দুঃখে অভিযোগ তুলে নিজ এলাকার ভাষায় বলল, এই গ্রামের মেম্বার চেয়ারম্যান এইসব দেখলেই বা কি হইব বাবা, কিছু হইব না। আমাদের গ্রামের চেয়ারম্যান যা কয় তাই হয়। এখানে অন্য কারোর জোর চলে না। হ্যার মন চাইলে রাস্তা ঠিক হইব, না মন চাইলে ভাঙ্গা থাকবো। পাশ থেকে হাসিব কৌতূহল নিয়ে মারিদের কিছু বলার আগে সে দোকানদারকে প্রশ্ন করে বলে, কেন আপনারা গ্রামবাসী এই নিয়ে কিছু বলতে পারেন না? কে কি কইব বাবা, যে কইব হেই তো বিপদে পড়ব। এর থেকে চুপ থাকুন ভালা। অন্তত নিজের জীবনটা তো বাঁচবো। মারিদ বলল, আপনাদের গ্রামের চেয়ারম্যান যদি অনৈতিক কাজ করে তাহলে এই এলাকার মেম্বার এসব নিয়ে প্রতিবাদ করে না, নাকি তিনিও এমন? মারিদের কথায় দোকানদার রহিম মিয়া তৎক্ষণাৎ মারিদকে শুধিয়ে আফসোস স্বরে বলল, না বাবা, আমাদের গ্রামের মেম্বার অনেক ভালা মানুষ। তয় হ্যাঁ নিজেই বিপদে আছে চেয়ারম্যানের লাইগা। চেয়ারম্যানের ভয়ঙ্কর নজর আছে মেম্বারের পরিবারে। হেই কি আর আমাদের সাহায্য করব? মেম্বার পরিবার কি বিপদে আছে সেটা মারিদ এই মুহূর্তে জানতে চাইল না, কারণ মারিদের মনে হলো এই মুহূর্তে দোকানদারকে এইসব প্রশ্ন করা ঠিক হবে না। বরং মারিদ যার সন্ধানে এসেছে সেটা খোঁজায় উত্তম। তাই মারিদ দোকানদারকে সরাসরি হাসান মেম্বারের বাড়ির ঠিকানা জানতে চেয়ে বলল, আচ্ছা চাচা, হাসান মেম্বারের বাড়ি কোন দিকে বলতে পারেন? এতক্ষণ দোকানদার স্বেচ্ছায় মারিদকে সবকিছু জানাচ্ছিল, কিন্তু যেই মারিদ হাসান মেম্বারের বাড়ির ঠিকানা জানতে চাইল, তক্ষুনি রহিম মিয়া বাঁকা চোখে তাকালো মারিদের দিকে। সন্দেহে বলল, তুমি মেম্বারের বাড়ির ঠিকানা দিয়ে কি করবা? মারিদ দোকানদার রহিম মিয়ার বাঁকা দৃষ্টি বুঝে সে কৌশল অবলম্বন করে মিথ্যা বলে বলল, আসলে চাচা আমরা ঢাকা থেকে এসেছি একটা প্রজেক্টে। সরকার এই এলাকার উন্নয়নের জন্য একটা হাসপাতাল বানাতে চায়, সেজন্য আমাদের পাঠিয়েছে তদারকি করতে। এই যে ওকে দেখছেন, ও হচ্ছে একজন ডাক্তার। তাই ওকে নিয়ে আমরা হাসান মেম্বারের সঙ্গে যোগাযোগ করতে চাইছিলাম। আপনি যদি আমাদের ঠিকানাটা দিতেন তাহলে উপকার হতো। মারিদের কথায় উৎফুল্লতা দেখা গেল দোকানদার রহিম মিয়ার মাঝে। তিনি খুশিতে বললেন, সত্যি বাবা, আমাদের এলাকায় হাসপাতাল বানাইবা তোমরা? জি চাচা। মারিদের কথায় দোকানদার খুশি হয়ে দোকান থেকে বের হয়ে মারিদের পাশাপাশি দাঁড়িয়ে আঙ্গুল তুলে রাস্তার শেষ মাথায় দেখিয়ে বলল, ওই যে রাস্তার শেষ মাথায় একখান বটগাছ দেখছো? ওই বটগাছটার নিচে দাঁড়িয়ে পশ্চিমে দেখবা একটা বড় বাড়ি দেখা যায়। ওইটাই আমাগো হাসান মেম্বারের বাড়ি। ধন্যবাদ চাচা, অনেক বড় উপকার করলেন। মারিদ দোকান থেকে বিদায় নিয়ে কুয়াশার মধ্যে সামনে এগোলো। মারিদের পেছন পেছন রিহাত হাসিবও দৌড়ে আসলো বিল মিটিয়ে। মারিদ যত বটগাছটার কাছাকাছি যাচ্ছিল, ততই যেন মারিদের বুক কাঁপছিল অস্থির উত্তেজনায়। মারিদের হাঁটার মধ্যে হঠাৎ কারো চিৎকার আর্তনাদ শুনে মারিদরা আশেপাশে তাকালো। দেখলো রাস্তার পাশ ঘেঁষে একজন বৃদ্ধা মহিলা ব্যথায় ছটফট করছে। মারিদ সেদিকে দৌড়ে গেল। বৃদ্ধা মহিলার সম্মুখে বসতে বসতে বলল, আপনি ঠিক আছেন দাদি? বেশি ব্যথা পেয়েছেন? বয়স্ক মহিলাটি আহাজারি করতে করতে বলল, বাবা আমি বৃদ্ধ মানুষ, চোখে দেখি না। রাস্তায় হোঁচট খাইয়া পইরা গেছি, আমার জিনিসগুলোও পইরা গেছে। তোমরা কেউ তুইলা দিবা? বৃদ্ধা মহিলার কথার মাঝে হাসিব রাস্তা থেকে ছোট বড় জিনিসগুলো কুড়াতে লাগলো। এর মাঝে রিফাত মারিদের পাশাপাশি বৃদ্ধা মহিলার মুখোমুখি বসতে বসতে বলল, কোথায় ব্যথা পেয়েছেন দাদি? পায়ে। হ বাবা, পাটা এমনই মস্কাই গেছে। বৃদ্ধ মহিলার কথায় রিফাত মহিলাটির পা চেক করে দেখলো তেমন ব্যথা পায়নি। মারিক বৃদ্ধা মহিলাটিকে টেনে তুলতে তুলতে বলল, আপনি কোথায় যাবেন দাদি? চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। রিফাত রাস্তা থেকে একটা লাঠি কুড়িয়ে বৃদ্ধা মহিলার দিকে এগিয়ে দিতে মহিলাটি সেটা হাতে নিতে মারিদের কথায় উত্তরে বলল, আমি হাসান মেম্বারের বাড়িতে যাব বাবা। তয় তোমরা কারা? এই গ্রামে তো আগে দেখি নাই তমাগো। বৃদ্ধা মহিলার কথায় মারিত রিফাত একে অপরের মুখ চাওয়াচাই করলো। না চাইতেও যেন গন্তব্য এখন তাদের কাছে হেঁটে এসেছে। মারিদ রিফাত বৃদ্ধা মহিলার দুই পাশে দুইজন ধরে দাঁড়ালো। মারিদ কিছু বলবে তার আগেই রিফাত চট করে বলে বসলো, আমরা ঢাকা থেকে এই গ্রামে বেড়াতে এসেছি দাদি। আপনারা আমরা আপনার গ্রামের মেহমান। আচ্ছা দাদি, হাসান মেম্বার আপনার কি হয়, ছেলে? না বাবা, হাসান মেম্বার আমার সখীর ছেলে। হাসানের মা তারানুর আমার ছোটবেলার খেলার সাথী। আমরা দুই সখীর একই গ্রামে বিয়া হইছে বইলা আমি সবসময় সখীর বাড়িতে আউন যাওন করি। আমার সন্তান নাই, তয় হাসান আমারে মা বইলাই ডাকে। হাসান মেম্বারের পরিবার সম্পর্কে বৃদ্ধা মহিলার থেকে ইনফরমেশন নেওয়া যাবে, বিষয়টি মাথায় আসতে মারিচ সরাসরি প্রশ্ন করলো বৃদ্ধা মহিলাটিকে, হাসান মেম্বারের ছেলে মেয়ে নেই দাদি? আছে বাবা, হাসান মেম্বারের সোনার টুকরা পোলা মাইলে আছে, কি লক্ষ্মী ওরা মাশাল্লাহ। বৃদ্ধা মহিলাটির প্রতিটি কথাই ছিল সহজ সরল স্বচ্ছ, অথচ মহিলাটির প্রতি কথায় মারিদের ভিতরকার উত্তেজনা ক্রমশ বাড়তে লাগলো।
মারিদ নিজের ভিতরকার ছটফট মহিলাটিকে বুঝতে না দিয়ে ফের প্রশ্ন করলো, হাসান মেম্বারের পরিবারে কে কে আছে দাদি? হাসানের ঘরে হগলই আছে। হাসানের ৩টা পোলা, ২টা মাইয়া, হাসানের বউ। কাঙ্ক্ষিত উত্তর পেয়ে মারিদ বৃদ্ধ মহিলাটিকে নিজের কথা শেষ করতে দিল না। তার আগে মারিদ অধৈর্যের ন্যায় বলল, নাম কি ওনাদের? আশনুর, নূরজাহান। উত্তেজনায় মারিদের বুক কাঁপছে। এই বুঝি মারিদ কাঙ্ক্ষিত মানুষের সন্ধান পেল বলে। আশেপাশে দাঁড়িয়ে থাকা রিফাত হাসিবের অবস্থাও তাই। কয়েক সেকেন্ডের মাঝে মারিদ থমকে দাঁড়িয়ে ফের কম্পিত গলায় বৃদ্ধা মহিলাটি প্রশ্ন করে বলল, হাসান মেম্বারের কোনো মেয়ে কি মারা গেছে দাদি? মারিদের কথাটা যেন পছন্দ হয়নি মহিলাটির। তিনি যেন শুনলেন মারিদের বু- তিনি শুনলেন মারিদের বলল, নূরজাহান মারা গেছে এমন বাক্য তিনি অসন্তুষ্টি নিয়ে মারিদকে শুধিয়ে বলল, আমাগো নূরজাহান মরবো কেন? একটু আগেই তো এইখানেই দাঁড়াইয়া আসিল কতগুলো ছোট পোলাপান লইয়া। দাঁড়াও, দেইখা লও, আশেপাশেই হইব আবাগো নূরজাহান। কথাটা বলে মহিলাটি লাঠি ভর করে আশেপাশে তাকিয়ে কারো খোঁজ করে হঠাৎ মারিদকে আঙ্গুল তুলে কাউকে দেখিয়ে বলল, ওই যে দেখো নূরজাহান দৌড়াইতাছে, ওইটা আমাকে হাসানের মাইয়া নূর। বৃদ্ধা মহিলার কথা শেষ হওয়ার আগে মারিদ প্রাণপণে দৌড়ালো নূরজাহান মেয়েটির পেছন পেছন। রিফাত হাসিব তখনও হতভম্ব হয়ে বৃদ্ধ মহিলাটিকে নিয়ে দাঁড়িয়ে। মূলত রিফাতও মারিদের পেছনে যেতে চায়, কিন্তু বৃদ্ধা মহিলাটিকে রেখে যেতে পারছে না। হাসিব ব্যাকুল মনে রিফাত ব্যাকুল মনে তাকালো অদূরে কুয়াশাচ্ছন্ন রাস্তার দিকে। একটা মেয়ে দৌড়ে কোথাও একটা যাচ্ছে, আর সেই মেয়ের পেছনে মারিদ দৌড়াচ্ছে তাকে ধরতে। দূর থেকে রিফাত যতটুকু বুঝলো মেয়েটির গায়ে হলদে থ্রি পিস পরা, আর তার উপর কালো চাদর জড়ানো, পিঠে একটা কলেজ ব্যাগ। পেছন থেকে মেয়েটিকে বোঝা দেয়, তবে মেয়েটির চুল দেখে রিফাত হতভম্ব। এই যেন এক রূপাঞ্জেলা, দ্বিগুণ চুলের সমাহার, লম্বায় যেন মেয়েটির সমানে সমান তার চুল। মেয়েটির দৌড়ানোর ফলে চুলগুলো যেন দুলছে পায়ের কাছটায়। মারিদের অপরিচিতাকে দেখার ইচ্ছা দমাতে না পেরে এবার রিফাতও নিজেকে আটকে রাখতে পারল না। হাসিবের কাছে বৃদ্ধা মহিলাটিকে তুলে দিয়ে সেও অতিরিক্ত উত্তেজনায় মারিদের পেছন পেছন দৌড়ালো মারিদের অপরিচিতাকে দেখতে। লম্বা চওড়া বরিষ্ঠবান মারিদ কয়েক মিনিট দৌড়ে মেয়েটির নাগাল পেয়ে গেল। পেছন থেকে হাত বাড়িয়ে মেয়েটিকে টেনে ধরতে চাইলে মারিদের হাতের ধাক্কায় মেয়েটির তৎক্ষণাৎ মুখ থুবড়ে রাস্তায় পড়তেই মৃদু চিৎকার করে উঠল ব্যথায় উফ শব্দে। মারিদের হাতের ধাক্কায় মেয়েটি পড়ে গেলেও মেয়েটির গায়ের চাদর মারিদের হাতে রয়ে যেতেই মারিদ সেটি মুঠোয় চেপে নিয়ে নিজের দৌড় থামালো মেয়েটির পেছনে। বড় বড় শ্বাস ফেলে রাস্তায় পড়ে যাওয়া মেয়েটির দিকে তাকাতে তাকাতে হাঁটু গেড়ে বসলো মেয়েটির বাম পাশে। পিচ ঢালা রাস্তায় মেয়েটি পড়ে যেতেই দু হাতের কুনোয় ব্যথা পেল। মেয়েটি রাস্তা থেকে উঠে বসলো দু হাতের কুনোয় ঘষতে ঘষতে ফু দিয়ে। মেয়েটি আপাতত আশেপাশে মনোযোগ নেই, সে নিজের ব্যথা নিয়েই মনোযোগী। স্তব্ধ মারিদ মেয়েটির মুখ দেখতে চাইল, কিন্তু মেয়েটি নিচের দিকে ঝুঁকে তাকায়। দ্বিগুণ চুলে ঢেকে আছে মেয়েটির মুখটি। মারিদ শুধু মেয়েটির ব্যথিত চোখের আংশিক অংশ দেখতে পেয়ে তার নিঃশ্বাস আটকে আসার জোগাড় হলো। স্তব্ধ মারিদ তারপরেও নিজের কম্পিত হাত বাড়িয়ে মেয়েটির মুখে আসা চুলগুলো একপাশে সরিয়ে কানের পাশে দিতেই বেখেয়ালি মেয়েটি চোখ তুলে উপরে তাকাতেই চোখাচোখি হলো মুহূর্তেই দুজনের। সিটকে সরে আসার মতন তৎক্ষণাৎ দূরে সরে গেল মেয়েটি। মারিদ তখনও নির্বাক নিশ্চল দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে, অথচ আহত মেয়েটি মারিদকে দেখে কেমন অস্থির উত্তেজিত হলো। পাশে থাকা কলেজ ব্যাগটা বুকে টেনে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আতঙ্কিত ভঙ্গিতে তাড়াহুড়ো করে ব্যাগ থেকে একটা ধারালো ছুরি বের করে মারিদের দিকে তাক করে আতঙ্কিত ভঙ্গিতে বলল, সরুন, দূরে যান, আমার থেকে দূরে যান বলছি, যান। মেয়েটি দু হাতে ছুরি চেপে মারিদের দিকে তাক করে রেখেছে, অথচ মারিদ তখনও অপলক স্থির দৃষ্টিতে তাকিয়ে মেয়েটির দিকে উঠে দাঁড়ালো। এই কণ্ঠ মারিদের পরিচিত আবার অপরিচিত ঠেকল। ফোনের কণ্ঠটি মারিদ বাস্তবে চিনে উঠতে পারল না। মেয়েটির ছুরি নেওয়ার মধ্যে রিফাত ততক্ষণে দৌড়ে এসে মারিদের নিকট থামলো। বড় বড় নিঃশ্বাস ফেলে মারিদকে কিছু বলবে তার আগে দৃষ্টি গেল ছুরি হাতে মেয়েটির দিকে। মেয়েটিকে দেখে রিফাত আপনা আপনি বলতে লাগলো, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুবাহান আল্লাহ। রিফাতের কথায় মেয়েটি পুনরায় রিফাতের দিকে ছুরিটি তাক করে বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, দূরে সরুন, যান বলছি, যান। রিফাত বুঝলো মেয়েটি তাদের ভয় পাচ্ছে, কিন্তু মেয়েটি যদি অপরিচিতা হয় তাহলে মারিদকে তো মেয়েটির চেনার কথা। রিফাত তক্ষুনি মারিদের মুখের মাস্কটি টান দিয়ে গলার নিচে নামিয়ে দিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলল, ভাবি, আপনি মারিদকে চিনতে পারছেন না?
অপরিচিত একটা মেয়েকে রিফাত ভাবি ডেকে বসে আছে, অথচ মেয়েটি মারিদের মুখ দেখেও তার মাঝে পরিবর্তন লক্ষ্য করা গেল না। বরং আগের মতোই দুজনের দিকে ছুরি তাক করে বলল, বললাম না দূরে যান। যান বলছি, একদম এগোবেন না। মারিদ মেয়েটির দিকে তখনও স্তব্ধ ন্যায় তাকিয়ে। এর মাঝে কোথা থেকে হুট করে একদল ছোট বড় বাচ্চা কাচ্চা এসে মেয়েটিকে ঘিরে দাঁড়ালো মারিদদের মারতে। সকলের হাতে লাঠি সোটা ইট পাথর নিয়ে দাঁড়িয়ে। রিফাত সবগুলো বাচ্চার দিকে তাকালো। ৮-১০টা বাচ্চা হবে। এর মাঝে একটা পিচ্চি কি ৬ বছরের বাচ্চা দুই হাতে ইট চেপে দাঁড়িয়ে রিফাতদের মারতে। রিফাতের বাচ্চাদের দেখে হাসি পেল, কিন্তু সে এই মুহূর্তে সিরিয়াস থাকার চেষ্টা করলো। এখানে সবচেয়ে বড় বাচ্চাটার বয়স হয়তো ১৩ বছর হবে। সে একটা লাঠি নিয়ে মারিদের দিকে তাক করে মেয়েটির উদ্দেশ্যে বলল, পরিবুবু তুমি পালাও, আমরা আছি। আমরা এই পোলাগড়ে সামলাবো, তুমি পালাও পরিবুবু, পালাও। রিফাত বুঝল না তাদের এত ভয় পাচ্ছে কেন সবাই। তারা তো কিছুই করেনি। তাছাড়া নূরজাহান মেয়েটাও তো তাদের দেখে কেমন আতঙ্কে আছে। কিন্তু কেন? মেয়েটি কি মারিদকে চিনতে পারেনি? মারিদের অপরিচিতা হলে তো এতক্ষণে চেনার কথা। নাকি এই মেয়েটি মারিদের অপরিচিত নয়? কোনটা? রিফাতের ভাবনার মাঝে মেয়েটি বলল, ছাগলের বাচ্চাটা বাঁচিয়েছিস কুকুর কামড়ে ছিল? তখনকার বাচ্চাটা উত্তর দিয়ে বলল, না বুবু, কুকুর কামড়াতে পারে না, এর আগেই আমরা ছাগলের বাচ্চাটারে বাঁচাই লইছি। এখন তুমি পালাও বুবু, যাও। বাচ্চাদের কথায় রিপাত বুঝতে পারল তখন মেয়েটি ওইভাবে দৌড়ানোর কারণ হয়তো ছাগলের বাচ্চাকে কুকুরের থেকে বাঁচানোর উদ্দেশ্য ছিল। কিন্তু এখন মেয়েটি সত্যি সত্যি বাচ্চাগুলোর কথায় আতঙ্কের ন্যায় দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর মারিদ পেছন থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দৌড়ে চলে যাওয়ার দিকে। পাশ থেকে রিফাত অপরিচিত মেয়েটির দৌড়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে বলল, ভাই ব্যাপার কি? মেয়েটা তোকে চিনলো না কেন? অপরিচিত হলে তো এতক্ষণে তো নিশ্চয়ই চেনার কথা, তাই না? মারিত অবিশ্বাসে উত্তর দিয়ে বলল, জানি না। কি বলিস? মারিত রিফাতের কথায় আর উত্তর করল না, শুধু তাকিয়ে রইল বসন্তের পাখির উড়ে চলে যাওয়ার দিকে। রিফাত মারিদের দুষ্টি বুঝে তাকালো। সেও তাকালো মেয়েটির দিকে। মারিদকে বলল, ভাই যাই বলিস, হাসান মেম্বার মেয়ে জন্ম দিয়েছে এক পিস। নিয়ত খারাপ হওয়ার মতন রূপবতী মায়াবতী দুটোই। নামের সাথে গুণর মিল আছে। পরি যেন সাক্ষাৎ পরি, মাশা আল্লাহ। দুই হাতে মাথা চেপে ব্রেঞ্চে বসে মারিদ। বর্তমানে তাদের অবস্থান দোকানদার রহিম মিয়ার দোকানে। হাসিব রাস্তা আর দোকানের মাঝের অবস্থানে দাঁড়িয়ে থমথমে মুখে। রিফাত থেকে থেকে চঞ্চল পায়ে পায়চারি করছে অস্থির মনে। আর মারিদ তখন থেকে শান্ত ভঙ্গিতে বসে তখনকার মেয়েটিকে ঘিরে। অপরিচিত মেয়েটি ধূমকেতুর মতো আসলো, আবার ধমকা হাওয়ার মতো হারিয়ে গেল। রিফাত চেয়েছিল মেয়েটির পেছনে যেতে, কিন্তু মারিদের জন্য সে তা পারেনি। মারিদ মেয়েটি অদৃশ্য হওয়া দেখল, তারপর টু শব্দটি করল না। কেমন বোবার মতো নিশ্চুপ সে। আর এতে চিন্তাগ্রস্ত রিফাত। মেয়েটি আসলে কে সেটা এখনো জানা হলো না। আর না হাসান মেম্বারের বাড়িতে যাওয়া হলো। যদি মারিদ অপরিচিতার খোঁজই না করবে, তাহলে ঢাকা থেকে এত দূরে থানচিতে আসলো কেন? বোবা হয়ে বসে থাকতে? উফ অফ! এবার তো মারিদের থেকে রিফাতেরই বেশি অস্থির অস্বস্তি লাগছে তখনকার মেয়েটিকে জানার জন্য। কি রে ভাই, তুই উঠবি? মরার মতন শক্ত হয়ে বসে আছিস কেন? বাল, তোর জন্য আমার অস্থির পাগল পাগল লাগছে। আয় না ভাই, চল না মেয়েটার খোঁজ করি। মারিদের হেলদোল না দেখে রিফাত ফের বলে উঠল, দেখ মারিদ, আমি আগেই বলে রাখছি, মেয়েটা যদি তোর অপরিচিতা না হয় তাহলে সে কিন্তু আমার, বুঝলি? তাকে কবুল বলে বউ বানিয়েই বাড়ি ফিরবো। তার আগে না। আম্মারে একটা ফোন দিই, বলি তার ছেলে বউ পেয়ে গেছি। আহা, আমার কত শান্তি লাগছে ভাই। জীবনের প্রথম আর শেষ ক্রাশ খাইছি থানচিতে এসে। বিয়ে তো আমি এই গ্রামের মেয়েকেই করব কনফার্ম। কথা শেষে রিফাত চট করে পকেট থেকে ফোন বের করলো। অস্থির মতো নিজের মাকে কল মিলাতে চাইলে সেখানে শোনা গেল কোনো পুরুষালী কণ্ঠ। দোকানি রহিম মিয়া। দোকানি রহিম মিয়া আগত লোকটার উদ্দেশ্যে সালাম দিয়ে বসলো তক্ষণে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। রহিম, এই পোলাডারে কিছু খাউন দাও তো। জি মেম্বার সাহেব, অহন দিতাছি। শীতের সকাল হয়, গ্রাম ও রাস্তায় তখনও মানুষের আনাগোনা কম। দোকানি রহিম মিয়া সঙ্গে সঙ্গে আগন্তুকের কথোপকথনে রিফাত হাসিব দুজনেই তাকায় সেদিকে। মারিক তখনও মাথা নুইয়ে বসে। কে এসেছে সেটা দেখল না। রিফাত এক পলক আগন্তুক হুষ্টপুষ্টু পালোয়ান টাইপের লোকটাকে দেখে সে আবার ফোনে মনোযোগ দিল নিজের মাকে কল করতে। এরপর মারিদের পাশাপাশি একটা ১৫-১৬ বছরের হতদরিদ্র পাগল টাইপের ছেলে বসলো খাবার খাওয়াতে লোকটা। আগন্তুক লোকটার সাথে আরও একটা ২০-২১ বছরের ছেলে ব্যাগ ভর্তি দু হাতে কাঁচা বাজার নিয়ে দাঁড়িয়ে। দোকানি রহিম মিয়া দুটো চায়ের কেটলি থেকে চা কাপে ঢেলে দেওয়ার মাঝে মোটা তাজা লোকটা রুটি কলা ছিঁড়ে পাগল ছেলেটার হাতে তুলে দেওয়ার সময়
দোকানদার রহিম মিয়া রং চায়ের কাপটা বাড়িয়ে দিতে দিতে বলল, মেম্বার সাহেব, এই তিনজন ভাইজানেরা শহর থেকে আইসে আপনার লগে দেখা করতে। ওনারা কইল আমাগো গ্রামে নাকি হাসপাতাল বানাতে চায়, এই লাইগা আপনার লগে পরামর্শ করবার চায়। আমাগো লগে কারা পরামর্শ করবার চায় রহিম? এই যে আপনার পেছনে তিনজন ভাইজান আছে ওনারা। অন্যমনস্ক তিনজনই ভিন্ন চিন্তায় বিভোর। রিফাত নিজের মাকে ফোন লাগাতে ব্যস্ত, মারিদ পাথরের মতো বসে, আর হাসিব দ্বিধাগ্রস্ত। সে তখন মারিদ রিফাত দৌড়ে যাওয়া মেয়েটিকে দেখেনি, তাই মারিদের মনস্থর মনোভাব আর রিফাতের অস্থির হওয়ার কারণটা জানে না। সেজন্য রহিম মিয়ার কথায় মনোযোগ হাসিবও রাখতে পারল না। হাসান মেম্বার ঘুরে তাকালো তিনজন তাগড়া যুবকের দিকে। পোশাকে আশাকে তিনজনকেই শহরে মানুষ দেখে মনে হলো ওনার। রিফাত হাসিব ওনার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে থাকায় স্বাভাবিকভাবে ওনার দৃষ্টি যায় নুইয়ে থাকা মনুস্থর মারিদের দিকে। গায়ের কালো হুডিতে মাথা ঢাকা থাকায় তিনি মারিদের উদ্দেশ্যে গলা খাকরি দিয়ে বললেন, এই যে, আমি এই গ্রামের মেম্বার, আমার নাম হাসান শিকদার। আপনারা কি আমারে খুঁজতেছেন? হাসান নামটা কানে যেতে মারিদ, রিফাত, হাসিব তিনজনেই তৎক্ষণাৎ তাকালো হাসান মেম্বারের দিকে। মারিদ মাথা উঁচু করে কয়েক পলক হাসান মেম্বারকে দেখে উঠে দাঁড়ালো। মাথার হুতিটা পেছনে ফেলে থমথমে পরিবেশে হাসান মেম্বার মারিদকে আরো কিছু বলতে গিয়েও চুপ করে যান, মারিদের মুখের দিকে তাকিয়ে। মনে করার চেষ্টা করেন তিনি এই মুখটা কোথায় দেখেছেন। মারিদ হাসিবের ক্ষেত্রেও তাই। থানচি জেলায় এসে হাসান মেম্বারকে তাদের হঠাৎ পরিচিত মনে হলো কেন? কোথায় দেখেছে তারা? এর মাঝে হঠাৎ হাসান মেম্বার মারিদের দুহাত টেনে মুঠোয় চেপে মারিদের মুখের দিকে তাকিয়ে উৎফুল্লতায় বলতে লাগলেন, আপনারে আপনি আমারে চিনছেন বাজান? আমি হ্যায় লোক যার মাইয়ারে আপনি আর আমার বইন ১ বছর আগে বাঁচাইছিলেন। আমারে এখন চিনবার পারছেন বাজান? মারির দীর্ঘক্ষণের মনস্থিরতা ত্যাগ করে ছোট গলায় জানতে চেয়ে শুধোলো, আপনি হাসান মেম্বার? হ বাজান, আমার সৌভাগ্য আপনি আমার গ্যারামে আইছেন। চলেন বাজান, আমার বাইতে চলেন। আমার আম্মা আপনারে দেখলে মেলা খুশি হইব। শুধু মারিদ একা চমকিত হতবিহ্বল হতবুদ্ধি হয়নি, সাথে রিফাত হাসিবও হয়েছে। তাদের গন্তব্য যে পায়ে হেঁটে তাদের কাছে চলে আসবে সেটা কি জানতো? মারিদ তো এই মুহূর্তে বাকহারা। ১ বছর আগে সুখ কাকে না কাকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে পড়েছিল বলে সে গিয়েছিল বোনকে বাঁচাতে। কিন্তু ভাগ্যের চক্রে যে হাসান মেম্বার আর তার মেয়ের দুয়ারে সে এসে দাঁড়াবে, সে সেটা বুঝতে পারেনি। আচ্ছা, সুখ যে বলেছিল অ্যাম্বুলেন্সের মেয়েটা অসুস্থ ছিল, তাহলে কি সেদিন ওই অ্যাম্বুলেন্সে মারুদের অপরিচিতা ছিল, নাকি অন্য কেউ? সেদিন কি মারিদ তার অপরিচিতাকে বাঁচিয়েছিল সুখের সূত্র ধরে? হাসান মেম্বারের কোন মেয়ে মারিদের অপরিচিতা, বড় মেয়ে নাকি ছোট মেয়ে? তানিয়া মেয়েটিও ঠিক করে বলেনি হাসান মেম্বারের কোন মেয়ে মারিদের অপরিচিতা। সে শুধু কাগজে লিখেছিল হাসান মেম্বারের মেয়ে মারিদের অপরিচিতা। এবার বড় মেয়ে নাকি ছোট মেয়ে সেটা উল্লেখ করেনি। আর একটু আগে যে মেয়েটিকে দেখেছিল মারিদ, যাকে বৃদ্ধা মহিলাটি হাসান মেম্বারের মেয়ে নূরজাহান বলে ডাকছিল, সে তো মারিদকে চিনতে পারেনি। মারিদের অপরিচিত হলে ঠিক চিনতো, অস্বীকার করতো না। ওদের দুজনের ফোন আলাপে অপরিচিতা বেশ কয়েকবার বলেছিল সে মারিদকে চেনে, ফোন করেছে, সেজন্য মারিদ অপেক্ষা করুক অপরিচিতা নিজ থেকে পরিচয় দেওয়ার। তাহলে আজ যদি নূরজাহান অপরিচিতা হতো, তাহলে তাকে ঠিক চিনতো। হয়তো হাসান মেম্বারের দ্বিতীয় মেয়ে মারিদের অপরিচিতা হবে। মারিদ ঘোলাটে চোখে শুধু হাসান মেম্বারের মুখের দিকে তাকিয়ে রইল। হাসান মেম্বার মারিদের হাত টেনে নিজের সঙ্গে নিয়ে যেতে যেতে বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা ২০-২১ বছরের ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, মান্না, তুই রহিমের দোকানে টাহাটা দিয়া জলদি আয়। আজই বাইতে মেহমান আইসে, জলদি আয়। আইলো মেম্বার সাহেব, আইতাছি। ২০-২১ বছর ছেলে মান্না সম্মতি দিতে হাসান মেম্বার মারিতের হাত টেনে রিফাত হাসিবের উদ্দেশ্যে বললেন, বাজান, আপনারাও আমার লগে আইয়েন। আজই আপনাকেও আমাদের বাড়িতে দাওয়াত। সকালের খাওয়ানোর আয়োজনের কথা কমুনে। আয়েন আয়েন। রিফাত হাসিব মারিদের দিকে তাকিয়ে মারির চোখের ইশারা করলো যেতে। যেহেতু তাদের গন্তব্য প্রথম থেকেই হাসান মেম্বারের বাড়ি ছিল, তাই এখন তাদের কাজটা আরো সহজ হয়ে গেল। মারিদ হাসান মেম্বারের পাশাপাশি হাঁটতে লাগলো, মাথায় তার নানান চিন্তা। অপরিচিতের সঙ্গে ফোনে কথা হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত কিছু মারিদ বয়ে বেরিয়েছে, সেসব কিছু যেন এক ঝলকে মনে পুনরাবৃত্তি হতে লাগলো মারিদের। হাসিব রিফাতের মাঝেও একই কৌতূহল। শীতের উষ্ণ কুয়াশা ভেদ করে মারিদ গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে প্রথমে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটা পেরিয়ে এগুলো সোজা পশ্চিমের রাস্তায়। মাত্র ২০-২৫ কদম এগোতেই উঠল একটি শান্ত বাড়ির উঠোনে। বিশাল বিস্তৃত উঠোনকে ঘিরে আছে কাঠ আর টিনের বাঁধা
করা ৩টা ভিটামাটির ঘর, সাথে আলাদা করে বারান্দা আর তাতে রাখা বেতের মোড়া। মারিতে এক পলক চোখ ফেলল বাড়ির পেছনের দিকটায়। একদিকে বাঁশের গাছের ঘন গাছি এবং তার উল্টো দিকে বড় কড়ই গাছের ছায়ায় বেড়ে ওঠা দুটো আম গাছ, যার ডালপালা সস্নেহে টিনের চালে নুইয়ে আছে। বিশাল বড় বাড়িটা দেখে মারিদের মনে হলো হাসান মেম্বার এই গ্রামের অর্থ সম্পদশালী ব্যক্তিদের মধ্যে একজন। বাড়ির একপাশে একজন মহিলাকে দেখা গেল হাঁস মুরগিকে খাবার দিতে। হয়তো সে কাজের মহিলা হবে। পোশাক আশাকে তো মারিদের তাই মনে হলো। বাড়ির মধ্যে যে ঘরটা আছে তার বারান্দায় বসে থাকতে দেখা গেল তখনকার রাস্তায় পাওয়া বৃদ্ধ মহিলাটির সঙ্গে আরও একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে। হাসান মেম্বার মারিদকে নিয়ে সেই মধ্যের ঘরটার দিকে এগোতে এগোতে হাঁক ছেড়ে বললেন, আম্মা, দেখো কারে নিয়ে আইছি। ওনারা ঢাকা থেকে আইছেন। তোমারে যে কইছিলাম না, আমাকে নূরজাহানের জান বাঁচাইছিল দুইজন ভাই বোন মিলা। আজই আমি ওগারে নিয়ে আইছি আম্মা। ওরা আমাকে বাড়ির মেহমান। হাসান মেম্বারের মা তারানুর বেগম, বয়স ৭০-এর ঊর্ধ্বে, গায়ের রং মাথার পাকা সাদা চুলের মতোই টকটকে ফর্সা। এক ঝলক বয়স্ক তারানুরকে দেখলে যে কেউ বলবে যুবতীকালে না জানি কত সুন্দরী ছিলেন এই মহিলা। বারান্দায় বসে বয়স্ক তারানুর সখী ফুলবানুকে নিয়ে পান চিবোতে চিবোতে শুনছিলেন তখনকার সাহায্য করা ৩ যুবকের কথা। এর মাঝে হাসান ডাকলে তিনি মারিদের উপস্থিতি বুঝে মাথায় কাপড় টানতে টানতে পানের বাটিটা সরিয়ে রাখলেন পাশে। খোলা বারান্দায় মারিদের বসার জায়গা করে দিতে দিতে আন্তরিকতায় বলল, আসো ভাই, বসো। তোমা করে দেখবার মেলা ইচ্ছা আছিল আমার। তুমি আমার পোলা নাতনির জীবনটা বাঁচাইছো। আমু চিরঋণী থাহুম তোমাগো কাছে। মারিদ বেতের মুড়ায় বসার আগে পায়ে হাত দিয়ে সালাম করলো বয়স্ক তারানুরের। পাশাপাশি তখনকার ফুলবানুকেও সালাম করলো। মারিদের সালাম করা দেখে রিফাত হাসিব আশ্চর্যের মতো বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। মারিদ জীবনে কখনো নিজের মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করেছে কিনা সন্দেহ। অথচ এই বাড়িতে এসে সবার সাথে এমনভাবে মিশে গেছে যেন কত শত বছরের পরিচিত তারা মারিদের। অথচ মারিদের সাথে এই মানুষগুলোর পরিচিত ২০ মিনিটও হয়নি। এর মাঝে মারিদ সারা রাস্তায় হাসান মেম্বারের সঙ্গে খোশ মেজাজে কথা বলতে বলতে এসেছে। এতক্ষণ যে বোবা আর পাথর বনে বসেছিল মারিদ, এখন তার ছিটেফোঁটাও আর মারিদের মাঝে নেই। বরং মারিদের মতিগতি নিয়ে এখন সন্দেহ হতে লাগলো রিফাতের। মারিদ আসলে কি চায়? সে তো অপরিচিতার খোঁজে এসেছে এই গ্রামে, যেটা এখন সহজভাবে মারিদ খোঁজ নিয়ে চলে যেতে পারে। অথচ মারিদ তার কিছু না করে উল্টো খোশ মেজাজে হাসান মেম্বারের এমন আন্তরিকতা দেখাচ্ছে যেন সে আত্মীয়তা করার লক্ষ্যে এসেছে এখানে। আসলেই কি তাই? মারিদের মতো ছেলে হুট করে কারো সাথে জড়িয়ে যাওয়ার মানুষ না। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আর তাছাড়া তখনকার আগুন সুন্দরী মেয়েটিই বাকে। কই, যদি আর একটা বার দেখা যেত মেয়েটিকে, আহা কি অপরূপ ছিল সে। চোখ ফেরানো দায়। রিফাতের মন ছটফটে ব্যাকুল হয়ে বসলো মেয়েটিকে আরও একটিবার দেখার আশায়। যদি মেয়েটি মারিদের অপরিচিতা না হয়, তাহলে সে একটা চান্স নেবে বিয়ে করার। এর মাঝেই হাসান মেম্বার তোড়জোড় করে সকলকে নিয়ে সকালের নাস্তার টেবিলে বসলো। মারিদ ঘরে প্রবেশ করতে করতে চারপাশে তাকালো। লম্বাটে ঘরে দুপাশে দুটো রুম আর মাঝে বসার ঘর। বসার ঘরে আগেকার জমিদারি আসবাবপত্র রাখা, সোফার সেট, আলনা, শোকেস, কর্নার টেবিল, ডাইনিং টেবিল। কি নেই এই টিন শেডের ঘরে সাজানো। এই সুন্দর পরিপাটি ঘরে সবই সাজানো গোছানো করে রাখা। হাসান মেম্বার মাইদকে নিয়ে ডাইনিংয়ে বসতে তখনকার মান্না পাকঘর থেকে এটা সেটা এগিয়ে দিতে লাগলো হাতে হাতে। তানারুর বেগম নিজের সখী ফুলবানুকে নিয়ে সকলের সাথে ডাইনিংয়ে বসতে বসতে হাসান মেম্বার নিজ হাতে সকলের প্লেটে শীতের পিঠা তুলে দেন। শীতের লোভনীয় পিঠা পেয়ে রিফাত হাসিব এদিক ওদিক তাকালো না, আর বরং খাওয়ায় মনোযোগী হলো। যেহেতু ওরা সারা রাত জার্নি করে না খেয়েছিল, তাই হাসান মেম্বারের বাড়ির লোভনীয় পিঠা পেয়ে তারা পেট ভরতে লাগলো। অথচ মারিদের পিঠে ক্ষুধা থাকা সত্ত্বেও তাকে তেমন একটা খেতে দেখা গেল না। বরং সে খুবই সূক্ষ্মভাবে হাসান মেম্বারের বাড়িতে নজর বোলাতে লাগলো, যেন সে এই শান্ত শিষ্ট বাড়িটির রহস্য উন্মোচন করতে চায়। মারিদের মনে হচ্ছে এই বাড়িটি দেখতে যতটা শান্ত আর শীতল মনে হচ্ছে, তার রহস্য যেন ততই গভীর আর কণ্ঠাসা। কিছু তো আছে এই বাড়িকে ঘিরে যা মারিদের মনে তীব্র দ্বিধা সৃষ্টি করছে, কিন্তু সেটা কি? বাড়িতে এই বাড়িতে এসে ঘন্টাখানেকের বেশি সময় হয়েছে, অথচ হাসান মেম্বার আর তার মাকে ছাড়া এই বাড়ির সদস্যের মধ্যে তেমন কারো দেখা যায়নি। দুই একটা কাজের লোক আর বৃদ্ধ ফুলবানুকে ছাড়া। আবার কানে বাচ্চাদের হইচই কান্নার শব্দ শোনা যাচ্ছে ভিতর ঘর হতে। সেই বাচ্চার কান্না থামাতে মেয়েরই কণ্ঠ পাওয়া যাচ্ছে।
পুরুষ বলতে শুধু হাসান মেম্বার আর কাজের ছেলে মান্নাকে চোখে পড়েছে মারিদের। অথচ ফুলবানু বৃদ্ধা মহিলাটি বলেছিল হাসান মেম্বারের ৩ ছেলে ২ মেয়ে। মেয়ে একটা তখনকার নূরজাহান, আর একটার নাম জানে না। তাহলে হাসান মেম্বারের ৩ ছেলে কই এই মুহূর্তে? সকলের খাওয়ার মাঝে হঠাৎ হাসান মেম্বার নিজের মাকে বলল, আম্মা, নূরজাহান আর আশনুর কই? তোর বউয়ের লগে পাকঘরে আছে। হাসান মেম্বার ফের বলল, আম্মা, আশনুরের মায়েরে কইয়া দিয়েন আজ দুপুরে খানদানি আয়োজন করতে। আমার মেহমান আইছে ঢাহা থেইক্কা। ওনারা ২ দিন আমগো বাইতেই থাকবো। তোর বউরে কন লাগবো না হাসান, হ্যাঁ আগের থেকে আয়োজন বইসা গেছে, তোর চিন্তা করণ লাগবো না। হাসান মেম্বারের কথায় মারিদ আপত্তি জানাতে চেয়ে বলতে চাইলো, আমরা হুট করে থাঁচিয়ে এসেছি আঙ্কেল, আমাদের থাকা সম্ভব। মারিদের কথা শেষ হওয়ার পূর্বেই বাহির থেকে ডাক আসলো কারো, হাসান, হাসান, বাইতে আসো, হাসান। শান্ত পরিবেশ হঠাৎ ভয়ঙ্কর দেখালো কারো মিষ্টি সুরের ডাকে। এতক্ষণের পরিচিত হাসান মেম্বারকে হঠাৎ অপরিচিত ঠেকলো। একই ক্রোধের হিংসতা দেখা গেল ৭০-এর ঊর্ধ্বে বয়সী তারাবানুর মাঝেও। চোখের পলকে মা ছেলে দুজনেই ছুটল দুদিকে। হাসান মেম্বার দরজার পেছন থেকে, আর তারাবানু সোফার নিচ হতে লম্বাটে রামদা অস্ত্র হাতে তুলে দুজন বেরোলো ক্ষিপ্ত ভঙ্গিতে, যেন যুদ্ধ যাওয়ার প্রস্তুতি তাদের। মারিদ, হাসিব, রিফাত হতভম্ব হওয়ার সুযোগটাই পেল না যখন দেখলো কাজের লোক মান্না সহ বৃদ্ধা ফুলবানুও দা হাতে ছুটছে বাহিরে। রিফাতের আয়েশ করে খাওয়ার ভঙ্গিমা পাল্টে গেল মুহূর্তেই। ভয়ে কেমন কলিজা কেঁপে চেপে মারিদের উদ্দেশ্যে আতঙ্কিত গলায় আওড়াতে লাগলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই তুই আমারে কই নিয়ে আইছিস? হ্যাঁ, সবাই এত দাও ছুরি নিয়ে দৌড়াদৌড়ি করে কেন? এরা মানুষ নাকি কষায়? এই আমাদের খাবারে বিষ টিস মিশিয়ে দেয়নি তো আবার? আল্লাহ মাফ করো, আর আসবো না থানচিতে। মারিদ নিজেই হতবম্ব হতবুদ্ধ। আচানক কেন সবাই ক্রোধে দাও ছুরি নিয়ে দৌড়াচ্ছে সেটা জানতে মারিদও তৎক্ষণাৎ সকলের পেছন পেছন ছুটল। দরজা পেরিয়ে বারান্দায় দাঁড়াতে শুনতে পেল হাসান মেম্বারের তেজস্বী স্বর, আপনারা না কইছি আমার বাড়িতে না আইতে? কেন আইছেন চেয়ারম্যান সাহেব? বাড়াবাড়ি কইরেন না, তাহলে কিন্তু কল্লা কাইটা এইখানেই রাইখা দিমো। মারিদ বারান্দার চৌকাঠে এসে দাঁড়ালো, কুঞ্চিত কপাল আর সূক্ষ্ম নজরে তাকালো উঠোনের ৩টে বিপরীত পক্ষের মানুষের দিকে। ফর্সা চেহারায় শুকনো পাটকলের মতো বেটে লোকটার গায়ে সাদা ফুতুয়া সাদা লুঙ্গি জড়িয়ে কেমন বিদঘুটে হাসলো নিজের মুখের কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে। শীতের সকালের কুয়াশা ছাকিয়ে উষ্ণ রোদের ছটা পরিবেশে জুড়ে সেই অল্প তাপের মাঝেও একজন সহচর লোক, সেই বেটে লোকটার মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে। পাশের জন পানের বাটা হাতে। দুজনের মধ্যে লোকটা এ এলাকার চেয়ারম্যান, ডাকনাম মোল্লা সওদাগর। তিনি ঠাট্টার স্বরে হাসান মেম্বারকে লিলিয়ে বললেন, আহা হাসান, তুই হুদাই আমারে বদনাম করছিস। সম্পর্কে তুই আমার বিয়াই হোস। তোর খোঁজ লওয়া আমার ফরজ কাম। এল্লাইগায় আইছিলাম বুঝলি। হুন হাসান, এখন চিল্লাচিল্লি না কইরা একটা বওন দে আমারে, জিরাই লই। আমার পোলার বউডারেও ডাক দে, দেইখা যায়। চেয়ারম্যান, মুখ সামলায় কথা কও, নইলে আমার দাও তোমার কয়লায় উঠাই যাইব কিন্তু। তারানুর বেগম চিৎকারে মোল্লা চেয়ারম্যানের ভাবমূর্তি তখনও ইতিবাচক রইল। তিনি মুখের পান চিবোতে চিবোতে রসিয়ে বললেন, আমার পোলাডা দেশে নাই, এর লাইগা হেই আমার দায়িত্বে দিয়া গেছিল পোলার বউডারে দেইখা রাইবার। বাবার খাতিরে এইটুকু খেয়াল রাখবার পারি ছেলের বউয়ের খালাম্মা। তয় আজ ওই গ্রামের বাজার থেকে খবর আইলো ৩ জন ছেলে নাকি হাসানের খোঁজ করছে। আবার আপনার পোলা হাসান নাকি তাগরে নিজের বাড়িতে আইছে। আপনি জানেনই তো খালাম্মা আমার পোলাডারে যে মাথা গরম। এখন হ্যার কানে যদি এই খবরটা যায় তয় কার কল্লা থাকবো আর কার কল্লা কাট দিব, হ্যাডা আপনি আমার থেকে ভালো বুঝবেন। আপনার পোলা হাসান যে শহরের পোলাগড়ে বাইত আইনা ভুল করছে সেটা আপনিও জানেন। বাকি আমি তো আমাগো শুভাকাঙ্ক্ষী হইয়া আসছিলাম। যাকগে, এখন ডাকেন দেহি আপনাগো শহরে পোলাগড়ে একবার দেখা যায়। কন তো আর যায় না কখনকার কি হইয়া যায়। চেয়ারম্যান, মারিদের পেছনে ততক্ষণে হাসিব রিফাত দুবনে এসে দাঁড়িয়েছে। হাসান মেম্বার চিৎকার করতে মারিদ বারান্দায় চৌকাট মারিয়ে নিচে নামতে মোল্লা সওদাগর মারিদকে দেখে তারাবানু ও হাসানের মধ্যস্থ ঢুকে এগিয়ে আসলো মারিদের দিকে। মারিদের মুখোমুখি দাঁড়িয়ে মারিদকে পা থেকে মাথা পর্যন্ত একবার পর দেখে কপাল কুঁচকালো চেয়ারম্যান। লম্বায় মল্লা সওদাগর মারিদের মুখ বরাবর হওয়ায় তিনি মুখ উঠিয়ে মারিদকে দেখে বেশ রসিয়ে পান চিপোতে চিপোতে বললেন, শহরের পোলা তুমি, স্মার্ট স্মার্ট বয়। নিজের খেয়াল রাইখো, তুমি হাসানের মেহমান মানে আমাগো মেহমান। দেইখা শুইনা রাস্তাঘাটে চইল। আমাগো গ্রামের রাস্তা কিন্তু বিপজ্জনক। ইংরেজিতে কি জানি কয়, ভেরি ডেঞ্জারাস রাস্তা। চেয়ারম্যান, এখন আপনি বাড়াবাড়ি করতাছেন।
আমি আমার বাইত কারে রাখমু না রাখমু সেইটা আমি বুঝমু। আপনি এখন আমার বাইর থেকে বাইর হন, নইলে এইবার সত্যি সত্যি আমার দা উঠা যাইব কিন্তু। মোল্লা সওদাগরকে ঘিরে দাঁড়িয়ে মোটা ৯ জন, তার মধ্যে হাসান মেম্বারের মা তারাবানু, তারানুর ফুলবানু, মান্না বাদেও আরও ৫ জন লাঠিয়াল লোক আছে হাসান মেম্বারের পক্ষ নিয়ে। এই মানুষগুলোকে বাড়ির সকালে ঢোকার সময় দেখেনি, তবে এরা যে হাসান মেম্বারের বাড়ির পাহারাদার লাঠিয়াল হবে সেটা মারিদ দেখেই বুঝে গেল। অথচ মোল্লা সওদাগর এতগুলো মানুষের ভিড়ে থেকেও ভয় পেলেন না, আর না কারু পরোয়া করল। মারিদ দুপক্ষের রেষারেষির মাঝে তৎক্ষণাৎ চুপ। মারিদ মূলত পরিস্থিতি বুঝতে পারছে না। হাসান মেম্বারের পক্ষ নিয়ে আপাতত কথা বলাটাও তার ঠিক হবে না, কারণ হাসান মেম্বারকেও মারিদ ঠিকঠাক চেনে না। আর না মারিদ জানে দুই দলের মাঝে কি নিয়ে দ্বন্দ্ব। মারিদ শুধু এতটুকু বুঝতে পারল, হাসান মেম্বারের দুই মেয়ের মধ্যে কোনো এক মেয়ের এই চেয়ারম্যান লোকটার ছেলের বউ, যে এই মুহূর্তে দেশের বাহিরে আছে। আর মারিদের তথ্য মতে হাসান মেম্বারের ছোট মেয়ে নূরজাহান, যার কথা ফুলবানু বলেছিল, আর বড় মেয়ে হয়তো আশনুর, যেটা হাসান মেম্বার ডাইনিংয়ে খেতে নাম বলেছিল। বড় মেয়েকে রেখে কোনো বাবা ছোট মেয়েকে বিয়ে দেবে না। তাহলে হাসান মেম্বারের বড় মেয়ে আশনুর বিবাহিত? নূরজাহান মারিদকে চিনতে পারেনি। বাকি রইল আশনুর। তানিয়ার দেওয়া তথ্য মতে হাসান মেম্বারের কোনো একটা মেয়ে যদি মারিদের অপরিচিতা হয়, তাহলে কি অপরিচিতা বিবাহিত? মারিদের হঠাৎ বুক মুচড়ে উঠল। বুকে হাহাকার ঘূর্ণিঝড় বয়ে গেল তার। অপরিচিতাকে বিবাহিত মনে করতে মারিদের মনে হলো তার অপরিচিতা আর যাই হোক কেন, সে মারিদকে রেখে অন্য কাউকে বিয়ে করবে না অন্তত। তোর মনে হয় হাসান, তোর এই ছোট্ট ছোট্ট হুমকি ধুমকিতে মোল্লা সওদাগর ভয় পাইব? তুই এখনো ছোটই রইলি হাসান, আর বড় হইলি না। ইতিহাস মনে কর হাসান, কলিজা ছোট রাখ। আমারে ভয় কর, নইলে পার পাইবি না। মারিদের মুখোমুখি থেকে ঘুরে পেছনে তাকিয়ে হাসান মেম্বারের উদ্দেশ্যে মোল্লা চেয়ারম্যান কথাগুলো বলতেই তেতে উঠল তারানুর। হাতে দাওটা নিয়ে উঠিয়ে তৎক্ষণাৎ মোল্লা সর্দারের গলায় ধরে বললেন, তুই এখন আমার বাইর থেকে বাইর হ চেয়ারম্যান, নইলে আমি তোর কল্লা কাইটা জেলে যামু। বুইড়া বয়সে আমার যে মরণের ভয় নাই হেইডা তুইও জানিস মোল্লা। আমি তো মরমু, সাথে তোগরে মতো পাপিষ্ট গুলারে লইয়াই মরবো। বয়স্ক তেজি তারানুরের রক্তিম চেহারা দেখে মোল্লা সওদাগর বললেন, এই বয়সে এত তেজ ভালা না খালাম্মা। আপনারে এখন কবরে যাওয়ানোর সময় হইছে, এখন আল্লাহ বিল্লাহ করেন। হুদাই আমাগো এই জনাঞ্জলের মধ্যে আপনি কেন যে মাথা দেন? তয় আজই আসি। আল্লাহ আপনাদের মঙ্গল করলে করুক খালাম্মা, না করলে আমারে করুক। আসসালামু আলাইকুম। মোল্লা চেয়ারম্যান বেরিয়ে যেতে পরিস্থিতি স্বাভাবিক হলো। লাঠিয়াল লোকগুলো যার যার মতো করে বেরিয়ে গেল। ওরা কোথায় গেল মারিদ জানে না, তবে এর মাঝে হাসান মেম্বারও তার মাকে দেখল। দেখা গেল পূর্বের হাসি মুখে মারিদের দিকে এগিয়ে আসতে। হাসান মেম্বার হাতের দাঁটা মান্নার দিকে বাড়িয়ে দিয়ে মারিদের দিকে এগিয়ে এসে বললেন, তয় বাজান, তুমি জানি না কি তা কইতাছিলে তখন। শোনো বাজান, তুমি যাই কও না কেন, আমি কিন্তু শুনুম না। তোমার আমাগো বাইতে বেড়াতে হইব। জি আঙ্কেল, থাকবো। মারিদ সম্মতিতে হাসান মেম্বার খুশিতে ফের বলল, চলো বাজান, আমাগো খাওন জোড়া যাইতেছে, তাড়াতাড়ি খাইয়া লই, চলো চলো। হাসান মেম্বারের তারায় মারিদ তখনও ঠায় দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন করে বলল, লোকগুলো কারা আঙ্কেল? মারিদের সরাসরি প্রশ্নরে হাসান মেম্বারও ভনিতা না করে বলল, কয়টা দুষ্টু নেকড়ে ওরা বাজান, যারা হার রোজ আইয়া শিকার করণের ধান্দায়। বাদ দাও, তুমি দাঁড়াও বাজান, আমি হাত ধুইয়া আইতেছি। আম্মা তুমি ঘরে যাও, আমরা আইতেছি। কথা শেষে হাসান মেম্বার বামে কলপারের দিকে এগোলেন। হাসান মেম্বারকে সাহায্য করতে কর্মচারী মান্নাও পেছনে গেল। তারানুর বানু হাতের দা নিয়ে সোজা ঘরে ঢুকতে চাইতেই মারিদ পেছনে ঘুরে তাকাতে দেখল কেউ একজন পর্দার আড়াল হতে দা হাতে দুটো সরে যেতে। মারিদ মেয়েলি দুটো ফর্সা পা আর লম্বাটে একটা দা দেখল শুধু পর্দার আড়াল হতে। তার মানে শুধু মারিদের দেখা হাসান মেম্বার ও তার মা তারানুরি যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল না, পর্দার আড়ালে এই বাড়ির মেয়েরাও একই প্রস্তুতিতে দাঁড়িয়েছিল। মারিদ কেমন দ্বিধাগ্রস্ত পরিস্থিতিতে পড়ে তাকালো বারান্দার চৌকাঠে দাঁড়িয়ে থাকা অসহায় রিফাত ও হাসিবের মুখের দিকে। মারিদ প্রথম চেয়েছিল সে আজ চলে যাবে, তবে কয়েকদিন বাদে পুনরায় আসবে অপরিচিতার খোঁজে, কিন্তু এখন মারিদ হঠাৎ মত বদল করলো। মারিদের মনে হলো তার আরও কিছুদিন এই বাড়িতে থাকা দরকার। এই বাড়ির প্রতিটি সদস্য থেকে শুরু করে এই বাড়ির চৌকাঠও মারিদের কাছে রহস্যময় লাগলো। তাছাড়া হাসান মেম্বারের কোন মেয়ে মারিদের অপরিচিতা সেটাও জানা জরুরি। তেজি তারানুর বেগম ঘরে ঢুকতে নূরজাহানকে দেখল দক্ষিণের জানালার কাছে বসে বারবার চোখে পানি মুছতে। তিনি হাতের দাটা ঘরের পাড়ার
পড়ার টেবিলের উপর রাখলেন। সেখানে আরও একটি দা রাখা ছিল, সেটি নূরজাহানের হাতে। তারানুর বেগম হাতের দাটা রেখে ঘরের পালঙ্কের উপর পা উঠিয়ে বসতে বসতে বললেন, কাঁদবি না নূরজাহান, তোরে না কতবার কইছি না কান্দার লাইগা, কান্দে দুর্বলরা, আর মানুষ দুর্বল মানুষের উপরে আঘাত করে বেশি। শোন নূরজাহান, কান্দা ততক্ষণ শোভা পায় যতক্ষণ কেউ তার মর্ম বোঝে। তোর সেই দুর্বলতাকে আশ্রয় দিব, নইলে দুর্বলতার সুযোগ সবাই নেয়। তারানুর কথায় নূরজাহান ডাগর ডাগর চোখে তাকালো শক্তপোক্ত তারানুরের দিকে, ভেজা গলায় বলল, আমি তোমাদের জন্য মুসিবত দাদি, আমার জন্য কেউ শান্তিতে নেই। তুমি সত্যি বলো, আমি আসলেই অলক্ষণে অপয়া। তোর জন্মের সময় আমি তোর বাপের কইছিলাম তোর লগে তোরে গলা চিপ্পা মাইরা দিতে। তুই জন্ম লওয়ার দিন আমার জামাইটা মরল, তোরে আমি অলক্ষণে বইলা ডাকতাম। তয় সবাই কয় তুই আমার লাহান দেখতে, হেইটা আমি জানি, কিন্তু মানতে চাই না কখনো। আমার পোলা যখন তোরে আম্মাজান ডাহে, সেইটাও আমার পছন্দ হয় না। ছেলে জন্ম দিচ্ছি আমি, হ্যাঁ তোরে কেন আম্মা ডাকবো? তোর জন্মের পর থেকে আমরা কেউ ভালো নাই নূরজাহান। এই লাইগা আমি চাইতাম তুই মইরা যা, তুই অভিশপ্ত। কিন্তু তোরে যখন কেউ কিছু কয় তখন আমার নিজের মাথায় ঠিক থাহে না, রক্ত টকবক কইরা ওঠে। ইচ্ছা করে সকলের শ্মশান ঘাটে পাঠাই দিই। তুই আমার সবচেয়ে অপছন্দের দুর্বলতা নূরজাহান, যেটা আমি না চাইতেও আমার বহন করা লাগে। নূরজাহান ফের ফুপায়, এবার মুখে কাপড় গুজে যেন বাহিরে শব্দ না যায়। তারানুর বেগম নূরজাহানের দিকে তাকিয়ে ফের বলেন, তোরে আমি সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করি যাতে তুই শক্ত হোস, ভালোবাসায় মানুষরে নরম বানায় নূরজাহান, আর পরিস্থিতি মানুষরে শক্ত বানায়। তোর এক হাতে আমরা কলম, অপর হাতে অস্ত্র তুইলা দিছি, নিজের হেফাজত সবসময় নিজে করবি। আমার একটা কথা সবসময় মনে রাখিস নূরজাহান, হয় জিতবি নয়তো শিখবি, এরপর কোনো কিছুই তেই হায়রা বৈশা থাকবি না। চলি তো।